ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। ওই আগে ক্লাসটার জন্য দেরি হয়ে গেল। আগে ক্লাসটা তো মাত্র মনে হয় শেষ হলো। মেবি তোমরা আগে ক্লাসটাই ছিলা। দেরি হবে শুধু। না ওই যে ওরা লাইভ শুরু হয়ে গেছে, মানে তোমাদের আগে ক্লাসে এই প্রায় কত প্রায় 17 মিনিটস পর্যন্ত লেট হয়ে গেল, এই জন্য আমারও লেট হয়ে যাচ্ছে। ভালো আছো সবাই? সবাই আসুক, আরো 5 মিনিট লাগবে সবার আসতেই। 5 মিনিট বসে থাকতে হবে। ওয়ালাইকুম সালাম। ভালো হয়েছে, খালি সালাম আলাইকুম আর ওয়ালাইকুম সালাম আর সব কামানো যাবে। ওয়ালাইকুম সালাম। জি স্যার, হ্যাঁ আসলে ওয়ালাইকুম সালাম বললেই তো সব পাওয়া যায়। আই এম ফাইন, আলহামদুলিল্লাহ। তোমাদের মনে হয় কমেন্ট ক্লাসটা লম্বা ছিল, এই জন্য আমি কিছু করতে পারতেছিলাম না, ওয়েট করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। সবাই আসুক, একটু ওয়েট করি, তারপর কিছু কথা বলবো। মেবি আমার পরে আর আজকে কারো ক্লাস নেই, বুঝতে পারছো? সো তাহলে তোমাদেরকে আরও কিছু ইনফরমেশন আজকে দিব যে নেক্সট আমি কী কী ক্লাস নিব বা অন্যরা কী কী ক্লাস নেবে, আমি টপিকসগুলো একটু বলে দিব। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আছি। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। এই কয়েকটা দিন একটু বৃষ্টি ছিল, কিন্তু আজকে থেকে আবার বেশ, কালকে রাতে থেকে খুব গরম লাগতেছে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম সবাইকে। ওয়ালাইকুম সালাম। শুরু করে দিব? হ্যাঁ, 23 মিনিট বেশি হয়ে গেছে, কিন্তু আমি কি করবো দেখো, আগেই দেরি হয়ে গেছিলো। আর একটু 2টা মিনিট ওয়েট করে নিই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ফাঁকে তাহলে পড়ানোর আগে অন্য কথাগুলো একটু বলি। সেটা হলো যে আমরা তো অ্যাকচুয়ালি ক্লাসগুলো ভাগ করে নিব। আমার তো 4-5টা ক্লাস হয়ে গেছে সম্ভবত। এখন এই ইনজুরি চ্যাপ্টার থেকে আরও ক্লাস নেবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সে তোমাদের রেজাল্ট ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি ইনজুরি আরও কয়েকটা ক্লাস নেবে, প্রদীপ নেবে। তো এই জন্য আমি আর বেশি ক্লাস নেব না, আমি তোমাদের বলে দিচ্ছি। মেবি আমি এরপর থেকে অল্প অল্প কয়েকটা, যেমন আইডেন্টিফিকেশনে অল্প একটু পড়াবো, অ্যাসপেক্সিয়া থেকে অল্প একটু পড়াবো, তারপরে এই ম্যারেজ ডিভোর্স ওইটা পড়াবো, ইম্পর্টেন্স স্টেরিটি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন পড়াবো, ভার্জিনিটি ডিফ্লোরেশন পড়াবো, প্রেগনেন্সি অ্যাবর্শন ডেলিভারি পড়ানো হবে, তারপরে হলো সেক্সুয়াল অফেন্স পড়ানো হবে। আর ইনজুরির মধ্যে আমি শুধুমাত্র এই যে তোমাদের অ্যাব্রেশন পড়াইছি, ইনসাইডন অ্যান্ড এই ব্রুইজটা একটু আমি পড়াবো। আরও অনেক চ্যাপ্টার আছে, ওগুলো হয়তো আমি পড়াবো না। ফাইন্যান্স পড়াবে প্রদীপ বললো, ইনফেন্টিসাইড পড়াবে ওরা, লেজিটিমেসি ডিসপিউটেড প্যাটার্নিটি পড়াবে। আমি দেখি সাইকিয়াট্রির চেষ্টা করবো আমি নেওয়ার আর কি। হ্যাঁ, ওদিকে হয়তো ধতুরোটা আমি পড়াবো। এরকম ও রাজশাহীতে বৃষ্টি, আমাদের এখানে তো একদম গরম। এরকম আর হয়তো আমি খুব বেশি হলে আর 10টা চ্যাপ্টার পড়াবো। বাট 10টা চ্যাপ্টার তো আর 10 দিনে শেষ হবে না। মেবি মেবি এই আরও 15 ক্লাস লাগবে আরও। আর ওরাও বাকি 20-22টা ওরা হয়তো নিয়ে নেবে, আমাদের সাথে এখনও যোগাযোগ করা হয়নি, বলবো।
তো মোটামুটি ছেলেপেলেরা একটু আসুক, তারপর আমি ক্লাস শুরু করে দিব। আমি তোমাদের লাস্ট ক্লাসে তোমাদের ইনজুরি, ওন্ড এগুলো একটু বলেছিলাম, গ্রিভিয়াস হার্টটা সম্বন্ধে বলা ছিল, তারপরে মেবি অ্যাব্রেশন বলা ছিল, তাই না? আজকে আমি ইনসাইজন শুরু করব। বা রমজান মাস তো এখানে আসলে কন্টিনিউয়াস অনেক কথা বলা খুব 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 কঠিন হবে। তারপরে অসুবিধা নেই, আমি দেখি যতটুকু পারি। হ্যাঁ, স্পেশাল আইডেন্টিফিকেশন পড়াবো, বাট পুরাটা পড়াবো না আর কি। হ্যাঁ, আমি আইডেন্টিফিকেশন কিছু জিনিস পড়াবো, মেনলি এইজটা পড়াবো, অ্যাসপেক্সিয়া হ্যাঙ্গিং পড়াবো, ড্রাউনিংও পড়াবো, স্ট্র্যাঙ্গুলেশন হয়তো পড়াবো, থ্রটলিং একটু পড়াতে পারি, আরও অনেক জিনিস আছে অন্যরা পড়াবে। সবাই তো আমাদের ভাগ টাগ করে নেওয়া হবে, বুঝতে পারছো? প্রবলেম বেসড কোশ্চেন, আচ্ছা ইয়েস, প্রবলেম বেসড কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমাদের একটু টাইম লাগবে, কারণ প্রবলেম বেসড কোশ্চেন এটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে, তারপর তোমাদের পড়াবো। ঠিক আছে, অসুবিধা নাই, একটু সময় লাগবে, ইট উইল টেক টাইম। হ্যাঁ, প্রবলেম বেসড কোশ্চেন। আর এরপরে তোমাদেরকে মনে হয় স্টারভেশন আমি পড়াতে, স্টারভেশন সোজা, আর ওখানে পড়ানো কিছু নাই, খালি মুখস্থ করবা। স্টারভেশন পড়াবো না আমি, হয়তো একটু ডিসকাস করতে পারি জাস্ট। ব্লাড স্টেইনটা আমি একদম পড়াবো না, আমি পারিও না, ওটা ভালো। তারপরে মনে করো ইনফ্যান্টিসাইড আমি মেবি আমি পড়াবো না, অন্য টিচাররা পড়াবে, ফায়ারেন্স পড়াবে, ওরা বার্ন পড়াবে, তোমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পড়াবে তোমাদেরকে। তারপর হয়তো অনেকগুলো পয়জনিং চ্যাপ্টারে অনেকগুলো পড়াবে, আমি পয়জনে অল্প পড়াবো, মেবি ধুতরা, মেবি সালফুরিক অ্যাসিড, মেবি ওপিয়াম, হ্যাঁ বেশি পড়াবো না। আর্সেনিক, অ্যালকোহল ওরা পড়াবে সবাই। আরও স্যার আছে যে এখন একটা স্যার ফোন করছিল, শাহজাহান ভাই, ওনাকে আমি দেখি নেক্সট ক্লাসের জন্য বলে দেবো আর কি। হ্যাঁ, ওনার ক্লাসগুলো এফেক্টিভ হবে, উনি খুব ভালো পয়জন পড়ায়। হ্যাঁ, তাহলে আমি কি শুরু করে দেবো এখনই? অনেক টাইম হয়ে গেছে, একটু কি করবো বলো? ওকে স্যার, আচ্ছা। ও কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার আর নট অ্যামাউন্টিং টু মার্ডার খুবই কঠিন জিনিস, ভেরি ডিফিকাল্ট টু অ্যাসার্টেন হুইচ ওয়ান ইজ কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, হুইচ ওয়ান ইজ নট অ্যামাউন্টিং টু মার্ডার, হুইচ ওয়ান ইজ মার্ডার। ভেরি টাফ, ভেরি টাফ, ভেরি টাফ। আচ্ছা, পয়জনের অল্প পড়াবো। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় আমি শুরু করে দিই, তাই না? আই এম অলরেডি হাফ অ্যান আওয়ার লেট। ফ্লাইট মোডটা অফ করে দিলে আবার দেখি হয় না, লাইভে আবার কী যেন আটকে যায়। আচ্ছা, নেক্সট এটা আমি দেখব। আচ্ছা, এখন আসতেছে হলো অ্যাব্রেশন ইজ ফিনিশড অলমোস্ট লাস্ট ক্লাসে। এখন নাও ইট কামস অ্যাকচুয়ালি ইনসাইজন। ইনসাইজন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনসাইজনটা তোমাদের একটু লাগবে। ফার্স্ট হলো হোয়াট ইজ ইনসাইজন? ইট ইজ অ্যান ওন্ড ওয়ার লেন্থ ইজ গ্রেটার দেন দ্য ব্রেথ অ্যান্ড ডেপথ। আমি আজকে একটু স্লোলি বলবো, আজকে আমার একটু হাইপারগ্লাইসেমিয়ার মতো মনে হচ্ছে। ইনসাইজড ওন্ড ইজ দ্যাট ওন্ড ওয়ার দ্য লেন্থ ইজ গ্রেটার দেন দ্য ব্রেথ অ্যান্ড ডেপথ অ্যান্ড ইট ইজ ইউজুয়ালি প্রডিউসড বাই দ্য শার্প সাইড অফ এ শার্প কাটিং উইপন। ইনসাইজড ওন্ড এমন একটা ওন্ড, such a wound where always the length is greater than the breadth and depth, and usually না, it is produced by the sharp side of a sharp cutting weapon. আমি আজকে আমার এইটাকে আমি তোমার উইপন হিসেবে ইউজ করবো। দাও ইট ইজ এ ব্লান্ট উইপন, তোমরা ধরে নেবে ইট ইজ এ শার্প কাটিং উইপন। হ্যাঁ, তাহলে সে ইনসাইজন ইজ প্রডিউসড বাই দ্য শার্প সাইড অফ এ শার্প কাটিং উইপন। ইটস ডিফিকাল্ট ফর মি টু ইউজ এ নাইফ, কারণ নাইফ দিয়ে পড়াতে যাই যদি আমি আমার নিজে গলাটা কেটে ফেলি, ওই জন্য সো টেক দিস ইজ অ্যাজ নাইফ। ওকে, হাউ ইনসাইজন ইজ প্রডিউসড? ইট ইজ প্রডিউসড বাই ড্রয়িং, সয়িং অর স্ট্রাইকিং। ড্রয়িং, সয়িং অর স্ট্রাইকিং। ড্রয়িংটা কি? ড্রয়িং মানে হলো টানা, জাস্ট এই দিস ইজ ড্রয়িং। তোমরা আবার ভাবো না যে স্যার ড্রয়িং মানে তো ছোটোবেলায় যে আর্ট করছিলাম। ইয়েস, ছোটোবেলায় আর্ট করা ইজ নট ড্রয়িং। ড্রয়িং মিনস হলো এইভাবে তুমি, হ্যাঁ ওকে, ওটা ড্রয়িং, এইভাবে তুমি ড্র করলা, টান দিলা, এইভাবে তুমি ইনসাইজন করতে পারো। সয়িং, তোমার খুব মজা লাগতেছে যে একটা ব্রেড দিয়ে এইভাবে না কেটে তুমি করাত স মানে হলো করাতের মতো এইভাবে কাটলা, ইট ইজ সয়িং। একবার এইভাবে টান দিলা, আবার এইভাবে টান দিলা, আবার এইভাবে টান দিলা, আবার এইভাবে টান দিলা, দিস ইজ সয়িং। অ্যানাদার ওয়ে ইজ
স্ট্রাইকিং, স্ট্রাইক করলা মানে এইভাবে তুমি মনে করো একটা ছুরি বা একটা ব্লেড এইভাবে মারলা তোমার হাতে, তাহলে কি কাটবে না? তাহলে তো কাটবে, হুইচ ইজ কল্ড স্ট্রাইকিং। তাহলে দিস ইজ প্রডিউসড বাই ড্রয়িং, বাই সয়িং অ্যান্ড বাই স্ট্রাইকিং। ইন 3 ওয়েজ তুমি কি করতে পারো, ইউ ক্যান প্রডিউস ইনসাইজড অন। ক্লিয়ার হয়ে গেছে তোমাদের? খুব সোজা এটা। ইনসাইজড অন করা যায় বাই ড্রয়িং, সয়িং অর বাই স্ট্রাইকিং, অ্যান্ড ইউজুয়ালি ইট ইজ অলওয়েজ প্রডিউসড বাই দ্য শার্প সাইড অফ এ শার্প কাটিং উইপন, স্ল্যাশ, আচ্ছা, শার্প কাটিং উইপন, আচ্ছা। অ্যান্ড অলওয়েজ হেয়ার লেন্থ ইজ গ্রেটার দেন দ্য ব্রেথ অ্যান্ড ডেপথ। ক্লিয়ার তোমাদের কাছে? তাহলে খুব সোজা হয়ে গেল তোমার ইনসাইজন কাকে বলে। এখন আমি লাস্ট ক্লাসে একটা জিনিস আলাপ করিনি, এটা খুবই দরকার তোমাদের সাথে আলাপ করা। সেটা হলো আমাদেরকে যারা ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করে, পুলিশ যে ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করে, ওরা তো বাংলায় লেখে, তাই না? ওরা কি বাংলায় যখন লেখে ওরা কি বলে যে একটা অ্যাব্রেশন পাওয়া গেছে? ওরা কি বলে? আমাদের এই আহলে হাদিস মসজিদে 3:30 আজান দেয়, 3:31, হ্যাঁ, এই জন্য তোমরা এই আজানটা পাচ্ছ। অ্যাকচুয়ালি তোমাদের আজান হবে 4:30 বা আমাদের আজান হবে 4:30, তখন আমরা অফ দেবো একটু। তাহলে দেখো কি বলতে চাচ্ছি আমি, সেটা হলো পুলিশ কিন্তু লিখবে না যে একটা ইনসাইজড অন পাওয়া গিয়েছে তার হাতে বা তার মাথায় বা তার ফেসে। পুলিশ লিখবে বাংলায়। তার আমাকে বাংলাটা জানতে হবে। ইনসাইজড অনের বাংলা হলো কাটা জখম। লিখে রাখো, কয়কা কাট কয়কাটা, কাটা জখম। ফার্স্টে ছিল অ্যাব্রেশন। অ্যাব্রেশনের বাংলা কি? ঘষা খাওয়া জখম বা ছাল ওঠা জখম বা ছিলা জখম। ঘষা খাওয়া, ছাল ওঠা, ছিলা। অ্যাব্রেশনকে ওরা বলে পুলিশের ভাষায় ছিলা জখম। আচ্ছা, ভালো কথা। অ্যাব্রেশনের পরে আসবে হলো, আমি তো পড়াচ্ছি এখন তোমাদের ইনসাইজড অন। ইনসাইজড অনকে ওরা লিখবে কাটা জখম। কয়কা কাট কয়কাটা, কাটা জখম। ফরেনাররা কাটা বুঝবা না, ফরেনার লিখবে KATA, কাটা জখম। ওকে, হ্যাঁ, ইয়েস, কাটা জখম। এরপরে যখন তোমাদের পড়াবো ব্রুইজ, ব্রুইজে হলো ওরা পুলিশ বলে নীলা ফোলা জখম অথবা কালশিটা জখম। ব্রুইজ বলে ওরা নীলা ফোলা জখম অথবা কালশিটা জখম, এটা বলে। আর কোপ, আর হলো ব্রুইজকে এটা বললো। আর ল্যাসেরেটেড ওনকে ওরা বলে ছিঁড়া জখম। ছেঁড়া দ্বীপ আছে, তোমরা ছেঁড়া দ্বীপে গেছিলো, ওই যাও যে ওই যে স্টাডি ট্যুরে গেলে, সেই ছেঁড়া জখম মানে ছিঁড়ে গেছে, এখান থেকে টেনে ছিঁড়ে ফেলে আনছো তুমি, ছিঁড়া জখম। আচ্ছা, আর যখন কেউ স্ট্যাপ করে এইভাবে শার্প কাটিং উইপন দিয়ে ঢুকে দেয় ভিতরে, ওটাকে বলা হয় ঘাই জখম। মানে পুলিশ বলে ঘয়কার ঘা রস্যই, কয়কার গা রস্যই, গাই না, মানে গরু জখম না, ঘাই জখম। ঘয়কার ঘা রস্যই, ঘাই জখম। হ্যাঁ, কেউ যদি আবার মনে করে যে স্যার ঘয়কার গা রস্যই, তাহলে আবার ভুল হবে। হ্যাঁ, তাহলে দেখো ছিলা জখম, কাটা জখম, নীলাফোলা জখম বা কালশিটা ওরা বলে, অথবা আরেকটা কি বললাম, ছিঁড়া জখম অথবা ঘাই জখম। এতগুলা জখম পুলিশ লিখবে। তাহলে যখন পুলিশ লিখবে যে দেয়ার ইজ এ, পুলিশ তো বলবে না দেয়ার ইজ এ ইনসাইজড অন দ্য বডি অফ দ্য ডেড বডি। পুলিশ বলবে মৃত ব্যক্তির শরীরে একটি কাটা জখম আছে। তখন তুমি ধরে নিবা সে বলতে যাচ্ছে যে মৃত ব্যক্তির শরীরে একটি ইনসাইজড ওন আছে বা ছিল। ওকে, শেষ। নেক্সট কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য, হ্যাঁ, নেক্সট কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইনসাইজড ওন। মনে রাখবা, সবসময় বলবা ইনসাইজড ওনটা লেন্থ ফার্স্টেই লিখতে হবে তোমাকে। লেন্থ এইটা, দ্য লেন্থ ইজ অলওয়েজ গ্রেটার দেন দ্য ব্রেথ অ্যান্ড ডেপথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন কেস অফ ইনসাইজড ওন, দ্য লেন্থ ইজ অলওয়েজ গ্রেটার দেন দ্য ব্রেথ অ্যান্ড ডেপথ। ইনসাইজড ওনের লেন্থ সবসময়, ব্রেথ মানে চওড়া আর ডেপথ মানে গভীরতার চেয়ে বেশি হবে। খুবই সোজা। একটা ব্লেড নিয়ে চিন্তা করো, তুমি যদি এখানে কাটো, কাটা জখম সবসময় লম্বা হয়, কাটা জখম সবসময় লম্বা হয়। কাটা জখম কখনো ডিপ হয় না। ডিপ হলে তো ওটা আসলে ডিপ হবে তোমার হলো স্ট্যাব উন্ড, তাই না? সো কাটা জখম সবসময় লম্বা হয়। আর ব্রেথ তো সামান্য একটু চওড়া, সো লম্বাটা সবসময় বেশি হবে। এটা মনে রাখবা। দিস ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস। আচ্ছা, নাম্বার 1। তারপর একটু হলো মনে রাখবা, এই লেন্থের সাথে সাইজ অফ দ্য উইপনের কোনো রিলেশনই নাই।
লেন্থের সাথে সাইজ অফ দ্য উইপনের কোনো রিলেশন নেই। হোয়াট ডাজ ইট মিন? তোমার বইয়ে লেখা আছে যে ইট মিনস সে দ্য উইপন ইজ এ স্মল ব্লেড, এতটুক মনে করো ব্লেড, বাট ইউ ক্যান প্রডিউস এ ভেরি বিগ ইনসাইজড ওন। সো এই স্মল ব্লেডের সাথে লার্জ ইনসাইজড ওনের কোনো রিলেশন নাই। এগেইন সে ইউ হ্যাভ এ ভেরি বিগ, কী বলো, রামদা, তুমি বড় এক্স বা রামদা নিছো, অনেক বড় একটা রামদা দিয়ে ইউ হ্যাভ ডান অনলি এ স্মল ইনসাইজড ওন। তাহলে দেখো এত বড় রামদা, তোমার ইনসাইজড ওন হলো ছোট, আর এত ছোট ব্লেড তোমার ইনসাইড ওন হচ্ছে অনেক লম্বা। দ্যাট মিনস there is no relation between the owned inside zone and the weapon used. এটা কেউ এই কথা বলতে পারবে না যে স্যার ছোট উইপনে ছোট জখম হবে, বড় উইপনে অনেক বড় জখম হতে পারে, নাও হতে পারে, মানে হবে, ইউজুয়ালি তাই হয়। একটা ব্লেড দিয়ে তুমি নখ কাটতে গেলে তোমার হাত কেটে যাবে, তোমার এত বড় কেটে যাবে না, মানে একটা রামদাদেরকেও বাড়ি দিলে তোমাকে অনেক বড় করে কেটে যাবে, কিন্তু ইট ডাজন্ট মিন যে অলওয়েজ এইটাই হবে। ক্লিয়ার তোমাদের কাছে? লেন্থ। তারপরে আসতেছে মার্জিন, ভেরি 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 ইম্পর্টেন্ট। আমার মিজান স্যার খুবই ধরতো মার্জিনটা কেমন হবে। মার্জিন বলা আছে ক্লিন কাট, ওয়েল ডিফাইন্ড, শার্প অ্যান্ড ইভার্টেড। ভেরি ইম্পর্টেন্ট। ক্লিন কাট, ওয়েল ডিফাইন্ড, তারপরে হলো এই শার্প, অ্যান্ড একটা ইম্পর্টেন্ট পয়েন্টস সেটা হলো ইভার্টেড। ইভার্টেড মানে ছড়ায় যায়, ইভার্টেড মানে এইভাবে ছড়ায় যাবে। তুমি যদি তোমার অসুবিধা হয় তুমি একটা নাও, ব্লেড নাও, যদি সাহস থাকে জাস্ট একটু কাটো, এখানে একটা আঙুলটা কেটে দাও। তুমি কেটে দেখবা কি তোমার আঙুলটা, তোমার এই মাসেলসটা গ্যাপ হয়ে গেছে, মানে ইভার্টেড হয়ে গেছে। দ্যাট মিনস ইনসাইজ রাউন্ডে সবসময় ইভার্টেড হবে। ভেরি ইম্পর্টেন্ট, ইনসাইজ রাউন্ডে সবসময় ইভার্টেড হবে। এখন এই কথাটা এতবার করে বলতেছি কেন? বিকজ তোমাকে প্রপ পরীক্ষা জিজ্ঞাসা করবে যে ইনসাইজ রাউন্ডে ইনভার্টেড হবে নাকি। তো ফার্স্ট কোশ্চেন হলো হবে নাকি? জি স্যার হবে। ইনসাইজড উইন্ডো ইনভার্টেড, ইনভার্টেড মানে এরকম আর ইভার্টেড মানে এরকম। আমি বলছি ইনসাইজ রাউন্ড এরকম হয়, কিন্তু ইনসাইজ রাউন্ড এরকমও হতে পারে, দ্যাট মিনস ইভার্টেড হতে পারে। তখন স্যার তোমাকে নেক্সট কোশ্চেন করবে ইনসাইজ রাউন্ড কোথায় ইনভার্টেড হতে পারে। স্যার ইনসাইজ রাউন্ড ইনভার্টেড হবে হলো যেখানে মাসেলসটা লুজলি অ্যাটাচড উইথ দি স্কিন, নট উইথ দ্য আন্ডারলাইং বোনস। বোনসের সাথেই যখন মাসেলসে অ্যাটাচমেন্ট থাকে, মাসেলসটা স্ট্রং থাকে, আর যেসব মাসেলসটা আন্ডারলাইন ওই স্কিনের সাথে অ্যাটাচ থাকে ওটা অনেক দুর্বল থাকে। যেমন তোমাকে আমি বলি সেটা হলো এক্সিলারি ফোল্ড, এটা হতে পারে, হ্যাঁ, এক্সিলারি ফোল্ড এটা হতে পারে। প্ল্যাটিস বা মাসেলের জন্য নেক রিজনে এটা হতে পারে। এখানে কেটে গেলে দেখা যাবে কি ওটা ইভার্টেড না হয়ে আরও ইনভার্টেড হয়ে গেছে, যেখানে মাসেলস আর লুজলি অ্যাটাচড উইথ দ্য স্কিন। এখানে মাসেলসের টেনশন থাকে না, এই জন্য এটা পরীক্ষায় অনেক সময় জিজ্ঞাসা করে। তাহলে তোমার চলে গেল দুটো হলো মার্জিন। তারপরে ব্রেথ। ব্রেথ কেমন? লেন্থ যখন বলছো ব্রেথ জিজ্ঞাসা করবে। ব্রেথ ইজ অলওয়েজ গ্রেটার অর জাস্ট অফ দ্য ব্রেথ অফ দ্য উইপন। মনে করো এইটা তোমার এইটা উইপন ছিল, এটা তো ব্রেথ মানে এইটা, তাই না? এইটা হলো লম্বা, তাই তো? এইটা হলো ব্রেথ ছিল, তাই তো? তুমি এরকম একটা ছুরি ভিতরে ঢুকে দিছো, তাহলে ছুরি যতটুকু চওড়া হবে তার গ্যাপটা মানে ব্রেথ বা ওয়াইড তার চেয়ে একটু বেশি হতে পারে অথবা তার সমান হতে পারে, তার চেয়ে ছোটো হওয়ার চান্স খুব কম। কারণ ছোট হবে কেমন করে? ওটা তো ভিতরে ঢুকে গেছে, ওটা তো অলরেডি গ্যাপ করেই ফেলছে। সো গ্যাপটা হবে সবসময় ব্রেথ অফ দিস উইপনের সমান অথবা তার চেয়ে একটু বেশি, কিন্তু কখনো এটা ছোট হবে না। আচ্ছা, ডেপথ কতটুকু হবে? দেখো ডেপথ হবে যতটুকু তুমি কাটছো। তুমি একটা ব্লেড নিয়ে তোমার এই হ্যান্ডে প্রেশার দিচ্ছ, এটা যদি 1 ইঞ্চি যায় তাহলে তোমার ডেপথ ওই 1 ইঞ্চি হবে। এটা তুমি যদি 1/2 ইঞ্চি ডিপ করে কাটো তাহলে ডেপথ হবে 1/2 ইঞ্চি। দ্যাট মিনস তুমি কতটুকু কাটছো ডিপেন্ড করতেছে সেইটার উপরে ব্রেথ কেমন হবে। বোঝা যাচ্ছে তোমাদের? কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হওয়ার কথা না। দেখো জিজ্ঞাসা করো। আচ্ছা, ফ্লোরটা কেমন হবে? ফ্লোরটা হবে ফ্লোর বলতে ওকে বোঝাচ্ছি, ওই যে জায়গাটা কাটা শার্পলি কাটা থাকবে ওটা, হ্যাঁ। আচ্ছা, তোমাদের এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টসটা জিজ্ঞাসা করবে
সেটা হলো হিমোরেজ কেমন হবে। হিমোরেজ হবে প্রফিউজ হিমোরেজ হবে। ইনসাইজ রাউন্ডে সবসময় হিমোরেজ বেশি হয়, মনে রাখবা। ইনসাইজ রাউন্ডে সবসময় হিমোরেজটা অনেক বেশি হয়। তোমাকে স্যাররা জিজ্ঞেস করবে কেন ইনসাইজ রাউন্ডে হিমোরেজ বেশি হবে কেন। স্যার, ইনসাইজ রাউন্ডে ক্লিনলি কাটা পড়ে, ক্লিনলি কাট হয়। সে দিস ইজ এ ব্লাড ভেসেল, মনে করো, হ্যাঁ, এটা একটা ব্লাড ভেসেল। তুমি এটা এইভাবে কেটে দিলা, ব্লাডের ভেসেলের মুখটা ওপেন থাকবে, তোমার সিভিয়ার হিমোরেজ হবে। কিন্তু আমি যদি এটা একটা লাঠি দিয়ে বাড়ি দিতাম, দিয়ে এটা মনে করো ছিঁড়ে ফেলে দিলাম, তাহলে সেটা একটা ল্যাসেডেড রাউন্ড হয়ে গেলো। সেই ক্ষেত্রে ডিউ টু প্রেশার ওই পরিমাণ ব্লিডিং হবে না। সো ইন কেস অফ ইনসাইজ রাউন্ড প্রেশার উইল বি মোর অর প্রফিউজ। এই প্রেশারটার মধ্যে তোমার দেয়ার ইজ আর্টেরিয়াল ব্লিডিং হতে পারে, ভেনাস ব্লিডিং হতে পারে। আর্টেরিয়াল ব্লিডিং হলে আমরা বলি, বাংলায় বলি ফিনকি দিয়ে রক্ত বের হয়, এটাকে বলে স্পার্টিং অফ ব্লাড হবে। হয়তো ব্লাড তুমি এভাবে যদি কাটো, তোমার আর্টারি যদি কেটে যায়, তাহলে ব্লাডটা স্পার্টিং অফ ব্লাড হবে, মানে ফিনকি দিয়ে রক্ত চলে যাবে। আর যদি তোমার ভেইন কেটে যায়, তাহলে এখান থেকে চুয়ায় এখান থেকে গড়ায় ব্লাডটা পড়বে। এটা হলো নেচার অফ এই হিমোরেজের। বাট তোমাকে জিজ্ঞাসা করবে হিমোরেজ কেমন হয়, স্যার অ্যান্সার হিমোরেজ উইল বি মোর। কেন মোর? বিকজ ইট ইজ ক্লিনলি কাট হয়, এই জন্য এই ওয়ার্ডটা বলবা যে হিমোরেজ এই জন্য বেশি হবে। আচ্ছা, শেপ অনেক সময় জিজ্ঞাসা, শেপটা কেমন হবে? ইউজুয়ালি শেপটা হবে স্পিন্ডেল শেপ। স্পিন্ডেল শেপ মানে হলো উপরের দিকেও চিকন, মাঝখানে একটু গ্যাপ বড় হবে, আবার নিচের দিকেও একটু চিকন হয়ে যাবে, আর মাঝখানে পেটটা মোটা থাকবে, তো স্পিন্ডেল শেপ। বাট অনেক শেপ হতে পারে, স্পিন্ডেল শেপ হবে এরকম কোনো কথা নাই, অন্যান্য শেপও হতে পারে। ইউজুয়ালি দেখা যায় কি, আমাদের ইনসাইজ রাউন্ড হয় যে সব ইনস্ট্রুমেন্ট দিয়ে, তার এক সাইড হলো শার্প আর সাইড হলো ব্লান্ট। এই জন্য এটা আমরা স্পিন্ডেল শেপ টান মারলে পাই। কিন্তু এটা যদি অনেক সময় ডাবল এজেড হয়, অনেক সময় ডিফারেন্ট পাওয়া যেতে পারে। যদি ডাবল এজেড উইপন্সটা এইভাবে কেউ ধরে, তাহলে ডিফারেন্ট পাবে। এটা আমরা ফার্স্ট হলো আমরা শেপটা পাবো হলো স্পিন্ডেল শেপ হবে। আচ্ছা, তারপরে আমরা কি পাবো? মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্টস পাবো। এখানে আমরা বলি বেভিলিং কাট বলে একটা ওয়ার্ড ইউজ করি আমরা, বেভিলিং কাট। তার আগে বলি সেটা হলো ইউজুয়ালি একটা ইনসাইজ রাউন্ডে একটা হেড একটা টেল থাকবে বা থাকতে পারে, থাকবে অথবা থাকতে পারে। সাধারণত এইভাবে যখন মনে করো তুমি একটা ব্লেড দিয়ে এইভাবে প্রেশার দিয়ে টান মেরে আনলা, দেখো আমরা এইভাবে টান দিই, লাস্টের দিকে এসে উঠে আসে, যেটা উঠে আসে ওটা আসলে একটু হালকা হয়ে যায়, ওইটাকে আমরা বলি টেইল অফ দ্য ওন। আর যেটা ফার্স্টে একটু প্রেশার দিছিলা সেটা একটু অনেক সময় ওইটাকে আমরা হেড অফ দ্য ওন্ড বলি। হেড অফ দ্য ওন্ড একটু চওড়া হবে, টেল অফ দ্য ওন্ড একটু চিকন হবে। সো হেড অ্যান্ড টেল থেকে তখন তুমি কি বুঝতে পারবে একটা জিনিস, সেটা হলো ডাইরেকশন অফ দ্য ওন্ড। হেড অ্যান্ড টেল থেকে আমরা অনেক সময় বুঝতে পারবো ডাইরেকশন অফ দ্য ওন্ড। আমি কি একটু তাড়াতাড়ি বলা হয়ে গেছে? তাহলে দেখো, তুমি ফার্স্টে পেয়েছিলা হলো লেন্থ, তারপরে তুমি পেয়েছিলা ব্রেথ, তারপরে তুমি পেয়েছিলা ডেপথ, তারপরে তুমি পেয়েছিলা হলো হিমোরেজ, তারপরে তুমি বললা হলো মার্জিনটা কেমন হবে, তারপরে আমি বললাম এখন একটা হেড থাকতে পারে এবং একটা টেইল থাকতে পারে, এই কথাটা বললাম। আর এখন বেশ একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা দিস ইজ ফাউন্ড অনলি ইন কেস অফ তোমার এই কী বলো না, অনলি ইন কেস অফ তোমার এই ইনসাইজ রাউন্ড। এটা ইনসাইজ রাউন্ড ছাড়া আর কোনোখানেই পাওয়া যায় না। ওটার নাম হলো আমরা বলি ওটাকে অনেক সময় যে এইভাবে বলি যে বেভিলিং কাট। এটা একটু তোমাকে বোঝায় বলতে হবে বেভিলিং কাট। এই বেভিলিং কাটটা কী? বেভিলিং কাট ইজ ফাউন্ড অনলি ইন কেস অফ ইনসাইজড ওন। বেভিলিং কাট ইজ ফাউন্ড অনলি ইন কেস অফ ইনসাইজড ওন। এটা কি আমি একটু এখনই তোমাকে বুঝাই দিচ্ছি, বাট উইদাউট ইউজিং এনি শার্প কাটিং উইপন, কারণ আমি আমার হাতটা কাটতে চাই না। আচ্ছা, সেটা হলো বেভিলিং কাটে বলা আছে যে সে হেভি অর মডারেটলি হেভি শার্প কাটিং উইপন দিয়ে এই ওনসটা করা হয়। আমি প্রচুর এরকম পাইছি, এই রামদাদেকেও পাইছি, যেগুলারে আমি তো অনেক পোস্টমর্টম করছি, তোমরা জানো 7,500 পোস্টমর্টম করছি, তে প্রচুর শার্প কাটিং ইনস্ট্রুমেন্টের কেস আমি দেখছি। তো বেভিলিং কাটে হয় কি, তোমরা ইন্টারমিডিয়েট একটা অঙ্ক করছিলা, স্পর্শক ট্যানজেন্ট, খেয়াল আছে? স্পর্শক বা ট্যানজেন্ট। তো এই বেভিলিং কাটেও
অবলিকলি কাটে এটা বা ট্যানজেনশনালি কাটে, সেটা হলো সে তোমার এই মাসেলসটা খুব, আমার তো মাসেলই নাই, তোমার মাসেলসটা খুব স্ট্রং বা পিঠের মাসেল বা এইখানকার মাসেলটা স্ট্রং, একটা লোক তোমাকে ট্যানজেনশনালি এইভাবে কোপ মারছে। কোপ কিন্তু দুইভাবে হয়, তুমি এইভাবে কোপ মারলা মানে তখন ওই জায়গাটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, মাসেলসটা একদম ফাঁক হয়ে যাবে। কিন্তু তুমি যদি তাকে ওই মাসেলসের মধ্যে তুমি যদি এইভাবে কোপাও, দেখো আমার হাত দিয়ে দেখাইতেছি, এইভাবে কোপাও ট্যানজেনশনালি, মানে অবলিকলি গিয়ে আবার অবলিকলি তুমি তোমার ইনস্ট্রুমেন্ট উঠায় নিয়ে আসো, তাহলে কি হবে এবার একটু ভালো করে বুঝিয়ে বলি। তাহলে ওয়ান মার্জিন উইল বি আন্ডারমাইন্ড বাই অ্যানাদার মার্জিন, মানে একটা মার্জিন তখন আরেকটা মার্জিনকে ঢেকে রাখবে। ওয়ান মার্জিন উইল বি আন্ডারমাইন্ড বাই অ্যানাদার মার্জিন মানে হলো একটা মার্জিন তখন আরেকটা মার্জিনকে ঢেকে রাখবে। এবং জিনিসটা আমি এইভাবে বলি, আমার ক্লাসে ওদের বুঝাইতাম, সেটা হলো ম্যান হোলের ঢাকনা, দেখো ম্যান হোলের ঢাকনাটা এইভাবে ঢেকে থাকে, তুমি এইভাবে ধরে যদি এইভাবে উঠাও তাহলে গ্যাপ হয়ে যাবে, আবার তুমি যদি ছেড়ে দাও তাহলে আবার এটা পড়ে যায়, গ্যাপটা পূরণ করবে। তোমার বেভিলিং কাট এরকম যে ওয়ান মার্ক হেভি একটা শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট তুমি এভাবে কোপ মারছো, এটা ট্যানজেনশনালি বা অবলিকলি মাসেলসে ঢুকে গেছে, আবার অবলিকলি তুমি বের করে আনছো, তখন হবে কি জানো, প্রথমে এত বড় একটা ইনজুরি হয়েছে কিছু দেখা যাবে না, কিছুই দেখা যাবে না, মনে হবে যে কি জানি কিছুই দেখা যাচ্ছে না, অবশ্য যে মাইর খেয়েছে সে টের পাবে কেমন লাগতেছে, তুমি কিছুই টের পাবে না। তারপর তুমি দেখবা যে তোমার কাছে যদি একটা ফোর্সেপ থাকে, তুমি ওর মাসেলসটা যদি এইভাবে ধরে আস্তে করে যদি একটু উপরে উঠাও, দেখবা যে তোমার একটা ফ্ল্যাপ অফ মাসেলস এইভাবে উঠে গেছে এবং ভিতরের লাল মাসেল দেখা যাচ্ছে। তুমি তো কী করবে, তোমার ভয় ছোটে আস্তে করে এটা ছেড়ে দিবা, মাসেলটা আবার ওই ম্যানহোলের ঢাকনির মতো পড়ে যাবে। দ্যাট মিনস ওয়ান মার্জিন অ্যানাদার মার্জিনকে কী করবে, ওয়ান মার্জিন অ্যানাদার মার্জিনকে আন্ডারমাইন করে রাখবে, আটকে রাখবে। দিস ইজ কল্ড বেভিলিং কাট, অ্যান্ড দিস বেভিলিং কাট ইজ produced in case of incision, and this is possible only in case of incision. This is not possible in other cases. তুমি বলো say about abrasion, say about bruise, say about laceration, or say about punctured or painted, there will be no স্কিন ফ্ল্যাপ হবে। ফ্ল্যাপটাই তো ওই যে ওইটা দিয়ে তো ঢেকে রাখছে, ওই একটা স্কিনের ওইটা। সো দিস beveling cut is produced only possible only in case of incision. So this is one of the criteria of incision. Clear তোমাদের কাছে? ইনসাইজনটা আরও ক্রাইটেরিয়া আছে। হেজিটেশন কাট মে বি ফাউন্ড ইন কেস অফ ইনসাইজন। এইটা আমি পরীক্ষায় খুব ধরি, অনেক সাররা ধরে, এটা একটু দেখবা। হেজিটেশন কাট মে বি ফাউন্ড অনলি ইন কেস অফ ইনসাইজড ওন্ড। ইনসাইজড ওন্ডে হেজিটেশন কাট পাওয়া যায়। তাহলে হেজিটেশন কাট কি, তোমরা এটা খুবই ভালো করে বলছো। হেজিটেশন মানে হলো হেজিটেশন মানে হলো হেজিটেট করা। তুমি যখন কোনো একটা কথা বলতে হেজিটেট করো, কোনো একজনকে কিছু একটা বলতে যাচ্ছ, তোমার মনের কথা তুমি কি করো, বলবো কি বলবো না, করবো কি করবো না, এটাকে বলে হেজিটেশন। অ্যান্ড দিস হেজিটেশন কাট ইজ প্রেজেন্ট ইন কেস অফ ইনসাইজন। এটা আমি তোমাকে একটু পরে পড়াবো, কারণ তোমাকে আমি যখন পড়াবো যে আমি সুইসাইডাল অ্যান্ড হোমিসাইডাল কাট পড়াবো, তখন এই হেজিটেশন কাট আসবে। বিকজ দিস হেজিটেশন কাট ইজ ফাউন্ড ইন কেস অফ সুইসাইডাল কাট থ্রোট ওন্ড। আরও অনেক হতে পারে, সুইসাইডাল কাট থ্রোট ওন্ড ছাড়াও হেজিটেশন কাট হয় কোথায় আমি তোমাকে বলি। কেউ না আত্মহত্যা করার চেষ্টা করে, গলা কেটে না, হাত কেটে, হাতের এই যে আর্টারিগুলো ভেইন আছে না এখানে, ও চিন্তা করে যে রিস জয়েন্টের এখানে কাটে, অনেকে আছে রিস জয়েন্ট এখানে কেটে ভাবছে, কিন্তু রিস জয়েন্টের এখানে কেটে ইউজুয়ালি আত্মহত্যা করা যায় না। সুইসাইড ইজ ভেরি টাফ, উল্টা আরও ব্যথা পায় আরও। আচ্ছা, অথবা অর মেবি সে কাটার মানে সুইসাইড করার আগে তো ভয় লাগে, তো এত জোরে তো কাটা যায় না, তখন আস্তে আস্তে অল্প করে ছোট করে কাটে, হেজিটেট করে, কাটবো কি কাটবো না, সুইসাইড করবো কি করবো না। এই যে অল্প মাল্টিপল ইঞ্জুরিগুলা, দিস আর কল্ড হেজিটেশন কাট, অ্যান্ড দিস হেজিটেশন কাট ইজ ফাউন্ড অনলি ইন কেস অফ সুইসাইডাল কাট থ্রোট ওন্ড। তাহলে আমি তোমাকে রিটেন এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলে ফেলছি, হোয়াট ইজ ইনসাইজড ওন্ড অ্যান্ড হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইনসাইজড ওন্ড। নাও কামিং on
differences between suicidal and homicidal cutthroat wound. Suicidal and homicidal cutthroat, this is very ইম্পর্টেন্ট। পরীক্ষায় খুবই জিজ্ঞাসা করা হয় সুইসাইডাল হোমিসাইডাল কাটথ্রোট ওন্ডের পার্থক্য। এটাও আমি তোমাদেরকে এই যে আমার এই ইনস্ট্রুমেন্ট, আমার এইটা দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করব, কারণ আমি দেখাবো যে গলা কীভাবে কাটতেছে, যে সুইসাইড করে সে কীভাবে কাটে, আর তুমি যে আরেকজনের হোমিসাইড করবা, মানে তুমি এখন দেখা গেলো আজকাল দেখা যায় যে অনেকে তার বউরে বা অনেক ওয়াইফ তার হাজব্যান্ডের গলা কাটিয়ে মেরে ফেলে দেয়। কেমনি তুমি তোমার হাজব্যান্ডের গলা কাটিয়ে মেরে ফেলে দিবা সেটা দেখাবো আমি হোমিসাইডে, সেটা দেখাবো হোমিসাইডে, আর আরেকটা হলো সুইসাইডে। আচ্ছা, প্রথমে আমি একদিকে রাখতেছি লেফট সাইডে মনে করো সুইসাইড, আর রাইট সাইডে মনে করো হোমিসাইড। এখন আমি লেফট সাইডে আসতেছি। লেফট সাইডে ফার্স্টে আমি বলতে চাচ্ছি সাইড। সাইড মানে হলো এরিয়াটা কোথায় হবে। দেখো এটা খুব সোজা, একটু বোঝার চেষ্টা করবা তাহলে মুখস্থ হয়ে যাবে। আমি একটু বোঝানোর চেষ্টা করে প্র্যাকটিক্যালি, সেটা হলো ইউজুয়ালি উই আর রাইট হ্যান্ডেড পারসন। ইউজুয়ালি উই পিপল আর রাইট হ্যান্ডেড পারসন। রাইট হ্যান্ডেড পারসন কী করে, রাইট হ্যান্ডে উইপন্সটা ধরে। এই দেখো তুমি একটা রাইট হ্যান্ডে উইপনটা ধরলা, তাহলে রাইট হ্যান্ডেড পারসন গলার কোন সাইড কাটতে অনেক তার তার আমি এই কথাটা বলবো না যে তার মজা লাগে, কারণ গলা কাটতে তার মজা লাগে না, কিন্তু সে স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে মোর ইজি হলো। দেখো তোমরাও একটু প্র্যাকটিস করো, তোমার মোবাইলটা তুমি যদি গলা এইভাবে ধরো তাহলে বুঝবা রাইট হ্যান্ড পারসন সবসময় লেফট সাইড অফ দ্য নেকে চলে যায়, এইভাবে চলে যায়। রাইট হ্যান্ডেড পারসন লেফট সাইড, রাইট হ্যান্ডেড পারসন রাইট সাইড। তোমার নিজের গলা রাইট সাইডে কাটতে গেলে হ্যান্ডটা এরকম বেন্ড হয়ে যায়, তো ঝামেলা হয়, এই জন্য করা যায় না। এই জন্য রাইট হ্যান্ডেড পারসন রাইট সাইডে গলা কাটে না, এই জন্য রাইট হ্যান্ডেড পারসন সাধারণত লেফট সাইডে কাটে। এই জন্য আমরা এই ওয়ার্ডটা ইউজ করি যে এই সুইসাইডাল কাটথ্রোট ইউজুয়ালি অন দ্য লেফট সাইড অফ দ্য নেক, এটা মনে রাখবা। আর হোমিসাইড হলো এইখানে না, এখানেও না। হোমিসাইড হলো জাস্ট এই অন দ্য এই বোথ সাইডস অফ দ্য নেক। এটা তো সাধারণত বাম দিকে যায়, আসে এইভাবে এসে এই ইউজুয়ালি এটা গলাটা ক্রস পুরাটা করতে পারে না, কারণটা আমি একটু পরে বলতেছি। বাট এই হোমিসাইডে বোথ সাইডস অফ দ্য নেক থাকবে, লেফট সাইডও থাকবে এবং রাইট সাইডও থাকবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টস। 2 নম্বর পয়েন্টসটা হলো রাইট সাইডে এই লোকটা যে লেফট সাইডে গলাটা কাটছে, ইউজুয়ালি সুইসাইডের হলো লোকেশনটা আপওয়ার্ড, উপরের দিকে, এইখান থেকে কাটেছে। সুইসাইডের কেউ কখনো গলাটা এখান থেকে কাটে না, গলাটা সে এখান থেকে কাটে। হোমিসাইড আবার কেউ গলা এইখানে কাটে না, হোমিসাইড গলাটা নিচে দিকে এখানে কাটে। সো হোমিসাইডে হলো লোকেশনটা হলো ডাউনওয়ার্ডসে, সুইসাইডের লোকেশনটা হলো আপওয়ার্ডসে। ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। সুইসাইডের লোকেশন হলো আপওয়ার্ডস মানে আপওয়ার্ডস দ্য নেক, আর এটা হলো ডাউনওয়ার্ডস দ্য নেক, গলার নিচের দিকে কাটে। এটা খুবই একটি ইম্পর্টেন্ট পয়েন্টস। তারপরে এই পয়েন্টসটা ইম্পর্টেন্ট হলো ডাইরেকশনটা, খুবই ইম্পর্টেন্ট ডাইরেকশন। ইট ইজ অবলিকলি, ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। এটা এইভাবে দেখো, এইভাবে কাটছে, এইভাবে কাটে। অবলিকলি দেখো, অবলিকলি ব্যাক, অবলিক হলো ব্যাক হচ্ছে না, দেখো ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ড সামনের দিকে, অ্যান্ড মিডিয়ালি। আমি মনসুর ভাইয়ের সাথে মাঝে মাঝে, এখন যে এমপি আমাদের ফরেন্সিকের মনসুর ভাই এমপি সাহেব, উনি আর আমি একসাথে সবসময় পরীক্ষা নেই। উনি এই ভুলটা খুব ধরে, বিশেষ করে যারা রাজশাহীতে আসছো, বারিন্দে আসছো, তাদেরকে বলে দিচ্ছে যদি উনি পরীক্ষা নেয় তাহলে উনি কিন্তু একটা ভুল ধরবে তোমাদের। সেটা হলো যে তোমরা বলো কি ডাইরেকশন হলো স্যার ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ডস, না অ্যাবভ ডাউনওয়ার্ডস না, অ্যাবভ মানে অ্যাবভ, ডাউনওয়ার্ডস মানে নিচে। তার মানে কি গলাটাকে এই হাতের দিকে কাটে? কেউ কাটে না, কাটে হলো ফ্রম অ্যাবভ, ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ড সামনের দিকে, অ্যান্ড মিডিয়ালি। এটা মনে রাখবা। তারপর একটা লাইন বলবা, অ্যান্ড ইউজুয়ালি ইট ডাজ নট ক্রস দ্য মিড লাইন। কারণ কি জানো, তুমি মনে করো খুব একটা সাহসী মানুষ, তোমার অনেক শক্তি, খুব চিন্তা করছো কী মজা আজকে তুমি একটা ছুরি, খুব সুন্দর ছুরি কিনে নিয়ে আসছো, আবার ধার দিচ্ছ কোরবানি ঈদের আগের মতো, ওই ধারটার দিয়ে ঠিক কী মজা আজকে আমি গলা কাটবো, সুইসাইড করবো, তোমার তো খুব মজা লাগতেছে, ভালো কথা। আবার তুমি অনেক শক্তি, তোমার শক্তি বেশিক্ষণ থাকবে না। এই যে এইভাবে ধরে যখন কাটছো না, প্রথমে খুব জোরে প্রেশার দিচ্ছ, গলা একদম ডিপে চলে গেছে, তারপরে আস্তে আস্তে ব্যথা লাগা শুরু হয়েছে, তো আস্তে আস্তে হইতে
এইখানে এসে তোমার তেজ শেষ হয়ে গেছে, দেখা গেল তুমি এখানে এখানে এসে তোমার আর এটার কোনো একদম সুপারফিশিয়াল হয়ে গেছে, কারণ তুমি আর চাপ প্রেশার দিতে পারতেছো না। কিন্তু যে ব্যাটা হোমিসাইড করবে, মানে তোমাকে মারবে, তার তো আর ব্যথা লাগতেছে না, সে বরঞ্চ এইখান থেকে যখন চালাইছে না, সে খুব জোরে প্রেশার দিয়ে একদম এখান দিয়ে যাবে, প্রেশার দিয়ে চলে যাবে, তার তো কোনো ব্যথা লাগতেছে না। সো সে তো আর, তার তো টেইল হয়ে যাবে না, দেখা যাবে সে খুব প্রেশার দিয়ে তোমার গলা কেটে দিচ্ছে। কিন্তু যে লোকটা, এবং এই জন্য সে এক সাইড থেকে আরেক সাইড ক্রস করে চলে যাবে, এদিকেও কাটবে 3 ইঞ্চি, এদিকেও কাটবে দেখবা 3 বা 2 ইঞ্চি। কিন্তু যে সুইসাইড করবে সে সাধারণত এইখান থেকে শুরু করে আস্তে 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 এখানে এসে আর তার কোনো এনার্জি থাকবে না। সো তার যে স্টার্টিং পয়েন্টে থাকবে অনেক ডিপ, তার যে ওই টেইলটা থাকবে অনেক সুপারফিশিয়াল, অ্যান্ড ইউজুয়ালি ইট ডাজ নট ক্রস দ্য তোমার কী বলার নাম, ইউজুয়ালি ইট ডাজ নট ক্রস দ্য মিড লাইন। এটা সাধারণত মিড লাইন ক্রস করে না, এটা মনে রাখবা, এটা সাধারণত মিড লাইন ক্রস করবে না, এটা তোমার ডাইরেকশন গেল। আচ্ছা, এখন আসতেছে এই যে তোমার ওন্সটা বললাম এদিক থেকে এদিকে আসলো, এইটার তাহলে 2টা জিনিস থাকতে পারে, এটা সুইসাইডে থাকে, একটা হেড অ্যান্ড একটা টেইল। কিন্তু হোমিসাইডে কোনো রকম হেড বা টেইল থাকবে না, মনে রাখবা, হোমিসাইডে কোনো হেড বা টেইল নাই। সুইসাইডে হেড কোনটা, যেটা ডিপ ছিল, টেইল কোনটা, যেটা আস্তে 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 তেল শেষ, এনার্জি শেষ হয়ে গেছে। আচ্ছা, যেটা আস্তে 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 চিকন হয়ে গেছে, ওটা হলো টেইল। অ্যান্ড দিস হেড অ্যান্ড টেইল উইল বি ফাউন্ড অনলি ইন কেস অফ সুইসাইডাল কাট থ্রোন ওন, অ্যান্ড ইট উইল নট বি ফাউন্ড ইন কেস অফ হোমিসাইডাল কাট থ্রোন ওন। কারণ হোমিসাইডে তো ওর এনার্জি, ও তো ব্যথা পায়নি, যার ফলে ওর এনার্জি প্রথমে যা ছিল পরেও দেয়। এই যে গরু জব, এটা জাস্ট তুমি গরু জবাইয়ের সাথে একটু কল্পনা করো, গরু জবাইয়ের সময় প্রথমে যেভাবে প্রেশার দেয়, এইভাবে তার এখানে এসে কিন্তু একই প্রেশার দেয়। কারণ তুমি যদি এখানে এসে কম প্রেশার দাও, তো গরুর এক সাইড কাটবে, আরেক সাইড কাটবে না, গরু তো লাভ দিয়ে উঠে যেতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, এটা মনে রাখবা। এরপর আসতেছে হলো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা একটু আগে বললাম, হেজিটেশন। কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে তোমাদের? আশা করি খুব সহজভাবেই বলতেছি, বোঝার অসুবিধা হওয়ার কথা না। মনে হচ্ছে আমি একদম টায়ার্ড হয়ে আসতেছে, মনে হচ্ছে রোজা ধরে আর কি এই সময়টা। আচ্ছা, সেটা হলো head at 10%, hesitation card. This hesitation card is very, very important. This hesitation card is very, 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 very important. Hesitation card is found only in case of suicidal cut throat own. এটা আমি একটু সময় নিয়ে বলবো, এটা খুব ইম্পর্টেন্ট, এখানে অনেকগুলো কোশ্চেন আছে। হেজিটেশন কার্ড ইজ ফাউন্ড অনলি ইন কেস অফ সুইসাইডাল কাট থ্রোট। অনেকদিন পর কি নবনীতা ক্লাস করতেছো? আচ্ছা, দিস ইজ ফাউন্ড অনলি ইন কেস অফ সুইসাইডাল কাট থ্রোট ওন। সেটা হলো কি বলি, ইয়েস পাবেল, সেটা হলো যে আমি একটু এবার তোমাকে বুঝায় বলবো যে সেটা হলো সে, এই যে আমি কলমটা দেওয়া দাগ হয়ে সে আমি সুইসাইড করতে চাচ্ছি। আমি সুইসাইড করার আগে কী করি, একটা প্রিপারেশন নেই। প্রিপারেশনটা হলো আমি ঘাটটা একটু টাইট করে নেই, তাহলে কাটতে সুবিধা হয়। তারপর আমি এইভাবে ধরি, ধরার পরে আমি এইভাবে কাটতে চাই। এবং ওই যে একটু আগে বললাম না ওই তেলের কথা, ওই খুব তেল ছিল প্রথমে, যে খুব মজা করে আছে আত্মহত্যা করবো, গলা কাটবো, সুইসাইড করবো, এনার্জি অনেক বেশি, মনে করো ওই সেরি খাওয়ার পর যে এনার্জি, তারপরে লাস্টে ওটা হয়ে যাবে কি, তোমাকে আমি বলি ওই ইফতারের আগে এনার্জি। মানে এখন আমার যেটা হয়েছে সেটা হলো এইটা, আর তুমি এবার ধরে এই যে যখন একটু টান মারলা না, আরে আল্লাহ ব্যথা লাগতেছে, এটা কি ধরনের কথা? বেটা সুইসাইড করতে চায়, কিন্তু সুইসাইড করতে গেলে যে ব্যথা লাগে ওইটাও জানে না, মানে অ্যাজ ইফ যে সুইসাইড খুব মজার জিনিস, এটা খাওয়ার জিনিস আর কি। ও যেই আস্তে করে টান মারে ব্যথা লাগে, ও করে কি যেন হাতটা উঠায় নিয়ে আসে, উঠায় নিয়ে যে মনে করি ছুরিটা এইভাবে রেখে দিল, রেখে চিন্তা করতেছে কি করি, আমি কি গলা কাটবো কি কাটবো না, কাটবো কি কাটবো না, এই দিস ইজ হেজিটেট করলো, তাই না? আচ্ছা, আবার বলে না কাটতে হবে, আবার করলো কি, এই যে ছুরিটা নিল, ছুরিটা নিয়ে যা আবার, এবার কিন্তু আগে যেখানে কাটছে ওর পাশ দিয়ে, ওইখানে কাটে না, ওর পাশ দিয়ে কাটে, ওর প্যারালালি চলে যায়, আর একটা এরকম টান মারে, একটু জোরে মানছে কিন্তু না ব্যথা লাগতেছে, আবার সে ব্যাক করে যে না এটা তো সম্ভব না, খুব ব্যথা লাগতেছে, আবার এসে শুয়ে থাকে, সোফায় বসে টেলিভিশন দেখে, কিছুক্ষণ পর চিন্তা করে না 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 কোনো কথা নাই, আমি এবার কাটবই। এইরকম সে 4-5 বার এরকম 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 কাটে, কোনোবারই সে বড় করে কাটতে পারে না। বড় করে না কাটলে কি হবে, সে মারা যাবে না তো, তাই না?
লাস্টে সে ডিটারমাইন্ড, আর কোনো কথা নাই, এবার আমি গলা কাটবই। সে এইভাবে ছুরিটা ধরে খুব জোরে একটা প্রেশার দিয়েছে, কিন্তু ওই যে একটু আগে বললাম তেল, আস্তে আস্তে এখানে এসে তেল কমে গেছে, এখানে এসে নাই হয়ে গেছে তেল। তারপর কি হতে পারে দেখো, ছুরিটা হাত থেকে পড়ে যেতে পারে, অথবা ছুরিটা হাত থেকে ক্যাডাভারিক স্প্যাজম অবস্থায়, এটা পরে বলতেছি, থেকে যেতে পারে। দ্যাট মিনস সে কিন্তু গলা কেটে ফেলছে, তারপর এখানে স্পার্টিং অফ ব্লাড হবে, ফিনকি দিয়ে রক্ত বের হবে এবং সে মারা যেতে পারে, তাই না? দিস ইজ কল্ড তোমার ফার্স্টে ছিল বলছিলাম যে তোমার একটা কি বললাম, হেজিটেশন কাট, আর এরপরে তার যেটা বললাম সেটা হলো মেইন কাট। হেজিটেশন কাটের পরে বললাম মেইন কাট। তার মানে হলো আমি তোমাকে বলি যে এই যে ছোট 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 মাল্টিপল ইনজুরি ছিল, ওইটাকে বলা হয় হলো হেজিটেশন কাট। আর তুমি যে একবারে জোরে কেটে আনলা, ওইটা হচ্ছিল তোমার মেইন, ওটা একটা হতে পারে, দুটো হতে পারে, ওইটা হলো তোমার মেইন কাট। তাহলে ইন কেস অফ সুইসাইডাল কাটথন দেয়ার আর হেজিটেশন কার্ডস আর প্রেজেন্ট। ইন কেস অফ হোমিসাইডাল কাটথন নো হেজিটেশন কার্ড প্রেজেন্ট। হোমিসাইডে হেজিটেশন করবে কেন? হেজিটেট করলে বিপদ, আগেতেই শিখে দিই যে মারামারি করো তো মেরে কলেজে তো প্রচুর মারামারি, আমাদের সময় কত ছেলে পেলেকে মেরে ফেলা হয়েছে, আমাদের মানে আমাদের জুনিয়র ছেলেকে গলা কেটেছে, মেরে স্ট্যাপ করছে, এইভাবে মেরে ফেলছে। তো হেজিটেশন কাটে, এই হোমিসাইড যে করে সে হেজিটেট করে না। তুমি যদি হেজিটেট করতে থাকো, ওর কাছে এসে বলো ভাই দেখি তো কাটি কি কাটবো না, চিন্তা করতেছি কাটবো কি কাটবো না, ও ও তো তোমার ছুরিটা ও নিয়ে তোমার উল্টা তোমাকে কেটে ফেলে দিবে। সো কাউকে মারতে গেলে ভালো করে মেরে ফেলা হচ্ছে, হেজিটেট করবা না, হেজিটেট করলে তোমারে মেরে ফেলে দিবে, বলে দিলাম। তাহলে এইটা ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট গেল যে হেজিটেশন কাট আর ফাউন্ড ইন কেস অফ সুইসাইড কাটথন। এখন যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হলো আমরা ধরি হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ হেজিটেশন কাট। হেজিটেশন কাটের ক্রাইটেরিয়া কি, এটা পারলে একটু লিখে নাও, যদিও এটা বই লেখা আছে সব পারো, আমি আস্তে আস্তে বলি। এটা কি কি হতে পারে সেটা হলো নাম্বার 1, এটা হতে পারে মাল্টিপল ইন নাম্বার, খুবই সোজা। হেজিটেশন কাট আমি একটু আগে কয়েকবার বলছি এরকম করে কাটছে, তাহলে নাম্বার 1 মাল্টিপল ইন নাম্বার, এটা হলো হেজিটেশন কাট একটা পয়েন্টস লিখছ, মাল্টিপল ইন নাম্বার। তারপরে দেখো সুপারফিশিয়াল ইন নেচার, সুপারফিশিয়াল ইন মাল্টিপল ইন নাম্বার, সুপারফিশিয়াল ইন নেচার। কোনো হেজিটেশন কাট ডিপ না, কারণ ও তো আস্তে কাটছে আস্তে কাটছে আস্তে কাটছে আস্তে কাটছে, পরে একটা জোরে কাটছে। সো এটা হলো মাল্টিপল ইন নাম্বার, এটা হলো সুপারফিশিয়াল ইন নেচার। তারপরে কি হতে পারে, প্যারালাল টু ইচ আদার, দে আর প্যারালাল টু ইচ আদার। এর মানেটা কি? প্যারালাল টু ইচ আদার বলতে আমি বলতেছি, দেখো এই যে আমাদের যদি এখানে একটা হাত কেটে যায়, কোনো কারণে হাত তোমার কেটে গেছিলো একটু, হ্যাঁ, বা তোমার এখানে হাত কাটা, তাহলে কিন্তু তোমার সাথে কেউ হ্যান্ডশেক করতে আসলে তুমি বলবো যে না 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 হ্যান্ডশেক করবো না ভাই, এই হাতে ব্যথা লাগতেছে। অর্থাৎ কাটা জায়গায় আমরা চাই না যে কেউ টাচ করুক, কাটা জায়গায় টাচ করলে আবার আমাদের ব্যথা লাগে, তাই তো? এটা বলে হ্যান্ডশেকের কথা বললাম। অথবা কেউ তোমার ঘাড়ে, এখানে তোমার একটা কাটা ছিল, কেউ তোমার কী রে দোস্ত কেমন আছে, এবারে তোমার ঘাড়ে হাত দিচ্ছে, তুমি কী বলো এই ভাই হাত সরাবে, হাত সরাবে, কারণ আমার হাত কেটে গেছে। তার মানেটা কি? তার মানে হলো আমরা কখনো কাটা জায়গায় হাত দিতে দিই না, কারণ তাহলে আমাদের পেইন লাগে। এবারে তাহলে তোমাকে আমি বলি, সেটা হলো বেটা এই সুইসাইড করতে গেছে, ও ফার্স্টে মনে করি এখানে টান মারছিল প্যারালালি অল্প একটু, তারপর ও দ্বিতীয়টা করবে কি, কখনো ওর উপর দিয়ে কাটবে না, মানে কাটার উপর দিয়ে কাটবে না, এরকম ক্রিস ক্রস করবে না, সে তার প্যারালাল কাটবে। কারণ ওই যে দেখো মরে যেতে যাচ্ছে, মরবে বা মরে যাচ্ছে, কিন্তু সামান্য একটা ইনসাইজের উপর আর্ট ইনসাইজন করবে না, ওই ব্যথাটাও পেতে যাচ্ছে না, অথচ সে মরতে যাচ্ছে। এই জন্য সে কী করে, প্যারালাল আর্টটা কাটবে। আবার যখন আবার যায় প্যারালাল আর্টটা কাটে, একটা আর্টের উপর ক্রিস ক্রস করে না, কারণ ক্রিস ক্রস করলে ব্যথা লাগে। হাসির জিনিস হলো সে ব্যথা পাইতে চাচ্ছে না, অথচ দেখো সে মরতে চাচ্ছে। আচ্ছা, এখন তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্টস, তাহলে কি হলো, দে আর প্যারালাল টু ইচ আদার, বুঝতে পারছো? দে আর প্যারালাল টু ইচ আদার, মাল্টিপল ইন নাম্বার, সুপারফিশিয়াল, দে আর প্যারালাল টু ইচ আদার। অ্যান্ড আরেকটা হলো দে আর ফাউন্ড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মেইন ওন। এই যে তোমার ওনটা ছিল, যে এই যে একটা এই বড় একটা ওন ছিল যেটাতে তুমি গলা কেটে মরছো, সেই ওনটা শুরুতে পাওয়া যায়, কখনো শেষে পাওয়া যায় না। এমন করে ইডিয়েট আছে নাকি
যে গলাটা পুরো কাটার পর এখানে সে আর হেজিটেট করবে, এরম 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 করবে, এরমই করছে। পরে সে ঠাস করে একটা গলা কেটে ফেলে দিচ্ছে জোর করে। হ্যাঁ, তাহলে দিস ইজ ফাউন্ড, দ্য ওন hesitation cards are found at the beginning of the wound, not at the end of the wound. But in case of homicidal carthoon wound, there is no hesitation card. Very 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 important গেল। তাহলে এটা তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করবে, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ হেজিটেশন কার্ড, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ হেজিটেশন। আচ্ছা, এখন আসতেছে ইন কেস অফ সুইসাইডাল কার্থন আর কি পাওয়া যেতে পারে। ইন কেস অফ সুইসাইডাল কার্থন আর কি পাওয়া যেতে পারে, ডিফেন্স ওন্ড মে বি ফাউন্ড। এটা আমি পরে পড়াবো তোমাকে। আরে রিজবি করতে আসলে ভাই। হ্যাঁ, ইন কেস অফ হোমিসাইডাল কার্থন, সুইসাইড কার্থন, ডিফেন্স ওন্ড মে বি ফাউন্ড। এটা তোমাকে আমি এখন বলতেছি ডিফেন্স ওন্ড কাকে বলে। সেটা হলো তোমাকে যদি কেউ মারতে আসে, তুমি কি করো? থামাও, এইভাবে থামাও। নাকি বলো যে ভাই মুখটা আগায় দাও, যে আর একটু মারেন? কোনো দিনও না, কেউ মুখ আগায় দেয় না, সবাই হাত দিয়ে থামাইতে চায়। লাঠি দিয়ে বাড়ি দিলেও হাত দিয়ে থামায়, ছুরি দিয়ে মারতে গেলেও হাত থামায়। মানে ভাবখানা হাতের উপর দিয়ে যাক, মুখটা জানি বাঁচে। কারণ তোমার চেহারাটা নষ্ট গেলে তোমার বিপদ, পরে আবার তোমার কেউ পছন্দ করবে না। এই জন্য তুমি মুখটা বাঁচাও। আরে আল্লাহ, আমাকে কেউ এখানে মারো, হাতে মারো। আবার হাতে যে মারো, কীভাবে হাত দিয়ে কীভাবে এইভাবে ঠেকাও না। কোনো ইডিয়েট নাই যে এইভাবে হাত দিয়ে ঠেকায়। এটা তো হলো মোনাজাত করার সময় আমরা এরকম কাজ করি। কিন্তু আমরা যখন নিজেকে ঠেকাইতে চাই তখন আমরা এইভাবে ঠেকাতে চাই, এইভাবে পামার অ্যাসপেক্টস অফ হ্যান্ডটা চলে যায়। এখানেও আসে, ডর্সালেও এখানে আসে। পাম অফ, তুমি পড়ে গেলে কি তুমি এইটাতে ঠেকাবা? তাই তোমার হাড্ডি ভেঙে যাবে। পড়ে গেলে তুমি এই হাত ফ্লোরে এইটা মারো, হাত দিয়ে এইভাবে পড়ো। তাহলে হয় কি, তোমার শরীরটারে বাঁচানো হাতের উপর দিয়ে চালা যায়। আসলে তোমাদের সবাই হাত খুব স্ট্রং, তো তোমরা সবাই এখন বডি বিল্ডিং করো, তোমাদের সবার হাত খুব স্ট্রং। এই জন্য তোমরা হাতের ধরতে আবার পামেতে কোনো অসুবিধা নেই। রকের মতো তোমাদের অবস্থা, এত শক্তিশালী। তোমরা এইভাবে ঠেকানোর চেষ্টা করো, ঠিক আছে? ওকে, তাহলে এখন ছুরির সাথে তো আর পারবো না। তুমি যত বড় রক হও আর রক স্টার হও না কেন, ছুরি দিয়ে যদি কেউ মারতে আসে আর তুমি যদি এইভাবে ঠেকাতে চাও, অবশ্যই তোমার এখানে কাটা দাগ পড়বে। বা তুমি যদি ওর ছুরিটাকে এইভাবে চেপে ধরো, গ্র্যাসপিং বলি আমরা না, GRASP, গ্র্যাসপ করো, তাহলে কি হবে? তাহলে তুমি যদি একমাত্র আমি তোমাকে বলি, তুমি যদি এইভাবে ধরো ছুরিটা, তাহলে ওই ব্যাটাটা ছুরিটা টান মারলে কিন্তু তোমার এখানে কেটে যাবে, এইসব জায়গায় এবড়োভাবে কেটে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ, দিস ইজ অলসো ডিফেন্স ওন। প্রায় সিনেমা দেখে বসে থাকলে তো সময় কাটে। হিরোদের দেখতে, তোমরাও তো হিরো, করো কি জানো, এইভাবে ছুরিটা ধরো। দেখলাম কি প্রসেনজিৎ যখন ছুরি ধরছে না, অথচ ও কিন্তু শার্প সাইডটা ধরে বসে আছে, আর ও ব্লান্ট সাইড দিয়ে খুলতে পারতেছে না। হ্যাঁ, এইরকম স্ট্রং ওরা। আমরা তো অত স্ট্রং না। আমরা যদি কাউকে এইভাবে ধরি, তাহলে আমাদের হাতে এখানে ডিফেন্স ওন তৈরি হবে। অ্যান্ড দিস ডিফেন্স ওন ইজ নট ফাউন্ড ইন কেস অফ ওন। আমি তো সুইসাইড করতেছি, আমার আবার ডিফেন্স কিসে? কিন্তু আমাকে যখন কেউ হোমিসাইড করতে আসবে, তখন আমি এইভাবে হয়তো ছুরি ধরছিলাম, হয়তো ঠেকাতে যাব, তখন আমার হাতে ডিফেন্স ওন মে বি ফাউন্ড, আমার হ্যান্ডে পাওয়া যাবে। তাহলে ডিফেন্স ওন ফাউন্ড পাওয়া যাবে ইন কেস অফ হোমিসাইড কার্থোরন। হোমিসাইড কার্থোরনে কিন্তু ডিফেন্স ওনটা গলায় থাকবে না, কার্থোরন গলায়, কিন্তু ডিফেন্স ওন হবে অন আদার পার্টস অফ দ্য বডি। সবচেয়ে বেশি ডিফেন্স ওন হয় হলো এইখানে পামে। তারপর এই অ্যাসপেক্টে মানুষ এইভাবে অনেক সময় থাকাতে চায়। শুয়ে যদি থাকে তাহলে সে পা উঠে দিবে, তাহলে পায়ে ডিফেন্স জোন থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পার্থক্যটা বুঝলাম যে এখানে ডিফেন্স জোন থাকবে, ওখানে ডিফেন্স জোন থাকবে না। তারপর আর একটা পার্থক্য আছে, সেটা হলো মার্কস অফ রেজিস্ট্যান্স। আর কি রেজিস্ট্যান্সও হলো বা ভায়োলেন্স হলো, এই ভায়োলেন্স অন আদার পার্টস অফ দ্য বডি বা রেজিস্ট্যান্স। এইখানে দেখা যায় কি, ওই যে সুইসাইড করবে তার বডিতে কোনো রেজিস্ট্যান্স থাকবে, মানে অন্যান্য ইনজুরি থাকবে না বডির। কিন্তু হোমিসাইড যা করবে তার বডিতে দেখা যাবে তার সাথে আগে খুব মারামারি করা হয়েছে। যখন সে মারামারি করবে তখন তার বডিতে মারামারি মানে তো হলো
তাকে মাটিতে ফেলে দিচ্ছে, গড়াগড়ি খাইছে, এ ওকে ধাক্কা মারছে, ওকে ঘুষি মারছে, তাহলে ওই লোকটার শরীরে যাকে পরে হোমিসাইড করেছে তার শরীরে অ্যাব্রেশন থাকতে পারে, তার শরীরে ব্রুইজ থাকতে পারে, তার শরীরে ল্যাসেডেরন থাকতে পারে, এবং আলটিমেটলি তার শরীরে গলা কাটা থাকবে। এই যে মাল্টিপল ইনজুরি তার বডিতে, এটা ইন্ডিকেট করে সে অনেক কিছু তার সাথে ফাইট হয়েছিল। কিন্তু যে সুইসাইড করছে তার সাথে কিন্তু কোনো রকম এই ধরনের ফাইট ছিল না। সো এই ইনজুরিগুলো তার বডিতে পাবা না। কিন্তু তার বডিতে আবার তুমি এমন একটা জিনিস পাবা, সেটা আবার হোমিসাইড কার্থোনে পাবা না। সেটা কি? প্রিভিয়াস হিস্ট্রি। যে দেখা গেল যে সুইসাইড করছিল তার প্রিভিয়াস হিস্ট্রি আছে, আগে গলা কেটে ফেলছিল। আরে আগে গলা কাটলে তো মরেই যাইত না, আগে গলা কাটে নাই। তার হলো মেবি সে আগে এরকম করে গলা কাটতে চেষ্টা করছিল, অল্প অল্প এই ছিল, আলটিমেটলি তার সাহস হয় নাই এবং সে কোনো জোর করে গলাটা কাটে নেই এবং সে মরেও নাই। তারপর সে আর স্কুল কলেজ অফিস করতেছে, আবার অনেকদিন পর যে সে কি করবে, কি বলেন না, সুইসাইড করবে। তাহলে এই প্রিভিয়াস দাগগুলো ইন্ডিকেট করে তার হিস্ট্রি করার চেষ্টা করছিল, অথবা সে তার রিস্ট জয়েন্ট এখানে অনেকগুলো এইভাবে কাটা, অনেকগুলো রিস্ট জয়েন্টে পুরনো কাটা। এটা ইন্ডিকেট করে সে আগেও চেষ্টা করছিল সুইসাইডের, কিন্তু পারে নাই। মানে ওর সাহস খুব কম, তোমাদের মতো এত সাহস নাই, এই জন্য সে পারে নাই। তাহলে এই জিনিসগুলো হোমিসাইডে পাবা না তুমি। আবার এই যে প্রিভিয়াস হিস্ট্রির ব্যাপার স্যাপার, ইট উইল নট বি ফাউন্ড ইন কেস অফ হোমিসাইড কার্থোনার, বাট ইট উইল বি ফাউন্ড ইন কেস অফ সুইসাইড। ক্লিয়ার তোমাদের কাছে? সোজা, কিন্তু আমি তো চেষ্টা করতেছি বইয়ের কথাগুলোই তোমাকে বাংলায় সহজ করে বোঝানোর। তুমি বুঝতে না পারলে তো সেটা আমার পক্ষে আর বোঝা সম্ভব না। এর চেয়ে সোজা করে আমি আর পারবো না। তার ডিফেন্স গেলো, রেজিস্ট্যান্স গেল, এটা চলে গেল। আচ্ছা, এরপর আসতেছে হলো ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো কি, বুঝতে পারতেছ? আচ্ছা, এটা হলো উইপন্স। আমি আগেই বলছি এইটা কিন্তু আমার উইপন, ও সরি, এইটা আমার উইপন ছিল, তাই না? উইপনটা কি হবে? দেখো, একজন লোক সুইসাইড করছে, সুইসাইড করার পরে এই উইপন্সটা কি? এই যে আমি এই রুমটায় বসে আছি, আমার মেয়ের রুমে বসে আছি, এইখানে বসে আমি একদম সুইসাইড করছিলাম, আমি এখানে মরে যাব। আমার উইপন্সটা কি আমার বেডরুমে পাওয়া যাবে? কোনোদিনও না। আমার উইপন্সকে ড্রয়িং রুমে পাওয়া যাবে? কোনোদিনও না। আমি যদি সুইসাইড করি তাহলে আমার উইপন্সটা আমি যে রুমে এখন বসে আছি এই রুমেই পড়ে থাকবে। এই যে আমি সুইসাইড করার পর ঠাস করে আমার উইপন্সটা মাটিতে পড়ে যেতে পারে, ভালো কথা। অথবা উইপন্সটা তোমাদের ডেতে পড়বা ক্যাডাভারিক স্প্যাজম, না ক্যাডাভারিক স্প্যাজম অবস্থা এইভাবে থেকে যেতে পারে। এটা আমি একটু পর বুঝাই বলবো, আজকেই বুঝাবো ক্যাডাভারিক স্প্যাজম এই জিনিসটা। আচ্ছা, তাহলে উইপন্সটা তোমার বডির পাশে, গলার পাশে, তুমি এইভাবে তো আত্মহত্যা করছো, তোমার গলার পাশে উইপন্সটা পড়েছিল। অথবা তোমার এই যে তোমাদেরকে আমি একটু কম সাহসের গল্প বলছি, তোমরা আমার পড়াতে ওই সাহস আর কম সাহস দিয়ে একজনকে বলতেছে তোর বেটা সাহস বেশি, না তোর বেটা সাহস কম। আরে আমি সবারই সাহস বলতেছি, আমাদের সাহস কম, তোমাদের সবারই সাহস আছে। তোমরা অনেক আজকালকার ছেলে অনেক সাহসী। আচ্ছা, তাহলে উইপন্স মে বি ফাউন্ড বাই দ্য সাইড অফ দ্য পার্সন, ওই পার্সনটা পাশে উইপন্সটা পড়ে থাকবে। কিন্তু হোমিসাইড, তুমি একজনকে হোমিসাইড করছো, তুমি কি হোমিসাইড করে ওই উইপন্সটা ওখানে রেখে যাবা? জীবনেও না। তোমাকে তো আবার সামনে আরেকজন, ওই যে ক্রাইম পেট্রোল কি বলে, সুপারি দেয় না, তোমাকে আবার আরেকজন সুপারি দিবে, তখন কি তুমি ওই আবার নতুন করে একটা কিনতে যাবা? তখন তুমি ওই ছুরিটা দিয়ে আবার কাজ করবা, কারণ তোমার উইপন্সের তো দাম আছে, তাই না? তোমার দামি উইপন্স, তুমি এটা অনেক যত্ন করে মানে রেডি করে রাখো। সো তুমি উইপন্সটা কখনোই ওই ডেড বডির পাশে রেখে যাবা না, তুমি উইপন্সটা নিয়ে যাবা। সো হোমিসাইডে কখনো উইপন্সটা পাওয়া যায় না, কিন্তু সুইসাইডে উইপন্সটা পাশেই পাওয়া যায়। আচ্ছা, এরপর আরেকটা হতে পারে, নর্মালি পাওয়া যায়, অ্যানাদার ওয়ান হতে পারে, কী হিসেবে পাওয়া যেতে পারে, সেটা হলো ক্যাডাভারিক স্প্যাজম অবস্থায় পাওয়া যেতে পারে। ওটা আমি লাস্টে, এটা পড়ানোর শেষে তোমাকে ক্যাডাভারিক স্প্যাজমভাবে কীভাবে পাওয়া যায় ওটা বলবো, কারণ তাহলে তোমাকে পুরো ক্যাডাভারিক স্প্যাজমটা পড়ায় তারপর এখানে আসতে হবে। এই হলো আমার সমস্যা, যে আমি কোনো দিন এই জন্য আগাইতে পারি না, কারণ আমার রিলেটেড কোশ্চেনগুলো চলে আসে এবং না বলা পর্যন্ত আমি কোনো রকম শান্তি পাই না। ওকে, তাহলে গেল উইপন্সটার সম্বন্ধে গেল। এরপর আসতেছে হলো, মনে করো হতে পারে ভেসেলসটা কি হতে পারে। ভেসেলস এখানে আছে কি, ক্যারোটিড আর্টারি আছে, জুগুলার ভেইন আছে না। ভেসেলস সম্বন্ধে এটা একটু কঠিন,
তারপরে অনেকে এটা অ্যান্সার করতে চায়, তারা অ্যান্সার করবা, যারা পারো না তারা করবা না। সেটা হলো সুইসাইডাল কাট থ্রোট ওন্ডে দ্য ক্যারোটিড আর্টারি মে এসকেপ, মানে বেঁচে যায়, ESCAP, বেঁচে গেল ইনজুরি। অর্থাৎ সুইসাইডাল কাট থ্রোট ওন্ডে মাঝে মাঝে ক্যারোটিড আর্টারিটা ইনজুরি হয় না বা কাটে না। এটা আবার কী ধরনের কথা? তুমি গলা কাটলা আর তোমার ক্যারোটিড আর্টারি কাটে নাই, কেন কাটে নাই? সেটা হলো হয় কি, দেখো আমি আগেই বলছি যে যখন তুমি সুইসাইড করবা তখন তুমি গলাটা এরকম করে নিবা, তুমি কখনো মানে টান করে নিবা, হ্যাঁ, স্ট্রেচিং করে নিবা, স্ট্রেচিং করে। তুমি দেখো এই যে কোরবানি আসবে এই অগাস্ট মাসে, অগাস্ট আর 31 জুলাইতে যে কোরবানি হবে, দেখবা গরু কাটার সময় গরুটার চামড়াটা টাইট করে নেয়। গরুটার জামাটা টাইট করে নিলে হয় কি জানো, কাটতে খুব সুবিধা হয়, কিন্তু ঢিলা হয়ে থাকলে কাটা যায় না, কুচকায়া যায়। সো এই যে সুইসাইড করে সে যখন গলাটা এরকম করে নেয়, এরকম স্ট্রেচ করে নেয়, তখন দ্য এখানে আছে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলটা আছে, ক্যারোটিড আর্টারি গোজ আন্ডার স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল। স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলটা কাটে অনেক সময়, তোমার এই ইয়াটা কাটে না, কি বলুন নাম, তোমার ক্যারোটিড আর্টারিটা কাটে না। এই জন্য ওই ওয়ার্ডটা লেখে দ্য রেডিতে লেখা আছে দ্য ক্যারোটিড আর্টারি সামটাইম এসকেপস ইনজুরি, অর্থাৎ ক্যারোটিড আর্টারি কাটে নাই, কিন্তু ওই হোমিসাইড কাট থ্রোট একদম জোরে এমনভাবে কাটে যে ও একটা সুযোগ পায় না, আর্টারি কেটে যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট না, মানে এটা জেনে রাখো আর কি। কারণ তোমার মনে হবে যদি স্যার বলে যে আচ্ছা তোমার কি এরকম হতে পারে যে কাট থ্রোট ওন্ডে ক্যারোটিড আর্টারি কাটে নেবে, যে স্যার এটা তো হওয়ার কথা না, কাটবেই তো। হ্যাঁ কাটবে। এই যে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের জন্য নাও কাটতে পারে, তোমার আর্টারিটা ওই স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের ভিতরে চলে গেছে, নিচে চলে গেছে। ক্লিয়ার তোমাদের কাছে? এখন যেটা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটা ক্লাসে খুব বলি, এটা আমার এটা মজার জন্য বলি না, কিন্তু জিনিসটা মজা করার মতো আর কি। সেটা হলো ইউজুয়ালি সুইসাইডাল কাট থ্রোট ওন্ডে মানুষের জামা কাপড়, ক্লোদিংস আর নট ফাউন্ড কাট ইন কেস অফ সুইসাইডাল কাট থ্রোট ওন্ড। এই যে আমার জামা, এটা, হ্যাঁ, এইটা তোমার জামা আছে, তোমার জামাটা কাটবে না। তুমি যদি বলো কেন স্যার কাটবে না স্যার, আমি যদি এইভাবে কাটি তাহলে তো আমার জামাটা কেটে যেতে পারে। হ্যাঁ, কেটে যেতে পারে অবশ্যই, কিন্তু এটা একটু ভালো করে শোনো, খুবই ইম্পর্টেন্ট পয়েন্টস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস। কেটে যেতে পারে কিন্তু সাধারণত কাটে না। কেন কাটে না, দুইটা পয়েন্টস বলি। নাম্বার 1 হলো আমি সুইসাইড করতে চাই, আরে আমার জামা পরার দরকারটা কি, আমাকে তো কেউ দেখতেছে না, আমি জামাটা খুলে এইভাবে আমি গেঞ্জি পরে থাকা অবস্থায় আমি গলা কাটতে পারি, হতে পারে, দ্যাট মিনস আমি জামাটা খুলে ফেলছি। সো আমার জামাটা ছিঁড়ে যাওয়ার কাটার কোনো চান্সই নাই ইন কেস অফ সুইসাইডাল কাট থ্রোট। ক্লিয়ার? এটা বুঝতে পারছো নাকি? দেখো তো, সুইসাইডাল কাট থ্রোট ওন্ডে জামা কাপড় কেন নাও কাটা যেতে পারে, সুইসাইডাল কাট থ্রোট ওন্ডে জামা কাপড় নাও কাটা যেতে পারে এই কারণে যে আমি জামাটা খুলে রাখছি। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হলো আমি জামাটা খুলি নাই, কিন্তু আমি কি করছি, আমি একটু কাপড়টা এইভাবে সরাই ফেলছি, এতটুকু জায়গাটা ফ্রি করছি, কারণ আমি জানি আমার এরকম যদি হয় কাপড়, আমার কাপড় উপর দিয়ে আমি গলা কাটতে গেলে খুব অসুবিধা, কারণ আমার কাপড়টা আমার গলা কাটাকে ইন্টারাপ্ট করবে। আমি এইভাবে কখনো সুইসাইড করব না। ক্লিয়ার? আমি এইভাবে কখনো সুইসাইড করব না। কিন্তু হোমিসাইডে তুমি একা বা তুমি 2 জন বা 3 জন, একজন লোকে গলা কাটবা, ও যদি ঘুমায় থাকে তুমি একা গলা কাটতে পারবা, কিন্তু তারপরেও তুমি কি এটা চিন্তা করবা আচ্ছা লোকটাকে হোমিসাইড করবো, স্যার বলতেছিল জামার উপর থেকে কাটা খুব ঝামেলা, বেটার ও ঘুমাইতেছে, ওর জামাটা ভালো করে একটু খুলে গলাটা ফ্রেশ করে নেই। তুমি যে ওর জামা খুলতে যাবা, ওর ঘুম ভেঙে যাবে, ও লাফ দিয়ে উঠে তোমার ছুরিটা নিয়ে তোমার গলা কেটে দিবে। এই জন্য তুমি তো ওয়েট করবা না। অথবা সুইসাইড, তোমরা 2 জন মিলে একজনকে হোমিসাইড করছো, একজন ফেলে দিচ্ছ, চাপে ধরছো, তারপর আরেকজনকে বলবে এই শোন গলাটা ভালো করে ফ্রি করে নে, কোনোদিনও করবা না, একদম আগে গলা কেটে দিবা। কারণ ও যদি চান্স পায় তাহলে কিন্তু ও তোমাকে আর তুমি কখনোই হোমিসাইডের সময় ওর জামা, তখন হয় কি জানে সে এরকম ছিল, তুমি গলা কাটতে গেছো, কিছুটা জামার কাপড় কেটে যাবে, মানে ন্যাচারালি এটা কাটে।
সুইসাইডে আমি একটা কথা বলি না যে স্যার মরা মানুষটা সুইসাইড করতেছে, আপনি আবার মজা করতেছেন। সুইসাইডে সে কেন কারণে জামাটা যদি কেটে যায়, ও মনে করে মরে যাচ্ছি। আমার তো একটা ছোট ভাই আছে, অ্যাটলিস্ট সে তো আমার জামাটা পরতে পারতো। খামাখা এই শার্টটা টি শার্টটা কিনছি, এটা আবার আমি খামাকে নষ্ট করতে যাবো, কারণ কেটে গেলে তো এটা ফেলে দিতে হবে, এটার দাম তখন 10 টাকা। বরঞ্চ এটা যদি ইনট্যাক্ট থাকে তাহলে আমার ছোট ভাই এটা ইউজ। সুইসাইডে সাধারণত জামাটা খুলে অথবা জামাটা যাতে ইনজুরি না হয় সেটা চেষ্টা করি, কিন্তু হোমিসাইডে জামাটা ইনজুরি হওয়ার চান্স খুবই বেশি থাকে। ক্লিয়ার তোমাদের কাছে? ওকে, তোমাদের ছোট ভাইকে দিতে হবে, এই কথাটা বললে আবার মন খারাপ করো না। তুমি সুইসাইডই তো করবা না, তুমি কেন ছোট ভাইয়ের জন্য জামাটা রেখে দিবা? ওকে, এরপরে আসতেছে হলো ব্লিডিং। ব্লিডিং ডিরেকশন হলো দুই রকম হয়, ইন কেস অফ সুইসাইড অ্যান্ড ইন কেস অফ হোমিসাইড। ব্লিডিংয়ের দুই রকম হয় কেন সেটা আমি তোমাকে বলি, খুবই সোজা। সেটা হলো যখন কেউ সুইসাইড করে, মানুষ দুইভাবে সুইসাইড করে, বলে দিচ্ছি দুই রকম ভাবে সুইসাইড করে মানুষ। একটা হলো ইউজুয়ালি সে করে কি জানো, ওই একটা আয়নার সামনে বসে। এটা দিয়ে একটু গল্প বলে নিই। সেটা হলো মানুষ কিন্তু সুইসাইড করার সময়, সব সময় না, মাঝে মাঝে মানুষ, গল্পই এখন বলতেছে, সত্যি মানুষ ভালো করে সেজে নেয়, ওটাকে কি বলা হয়, লাস্ট সাজা। মানে সে খুব ভালো করে সেজে তারপরে সে বিষটা খেত বা তার গলাটা কাটলো বা গলায় দড়ি দিল, সেজে হয় অনেক সময়, বুঝতে পারছো? আর হতে পারে সুইসাইডাল কার্থন ওন, সেটা পুরুষ, মেল অর ফিমেল ইন ফ্রন্ট মিরর, আয়নার সামনে সে গলাটা কাটে, ইন ফ্রন্ট অফ এ মিরর। সে বড় আয়নার সামনে মনে করে বসে দেখে কেমন লাগতেছে, দেখে ফার্স্ট খুব ভালো করে দেখে নেয় কেমন লাগতেছে, সব ঠিক আছে কিনা, হ্যাঁ এভরিথিং ইজ ওকে। তারপর সে ছুরিটা ধরে ফার্স্ট একটু হেজিটেট করে মনে করো, তারপর সে এইভাবে গলাটা কাটলো। আচ্ছা দেখো, সে বসে অথবা সে তার বাথরুমের আয়নার সামনে দাঁড়ায়ও যদি কাটতে চায়, তাহলে সে এইভাবে দাঁড়ায় এইভাবে গলাটা কাটলো। ব্লাডটা দেখো কোথায় পড়বে, ব্লাডটা ফার্স্টে স্পার্টিং অফ ব্লাড সামনে পড়তে পারে, আস্তে আস্তে এইখান দিয়ে পড়তে থাকবে ওভার দ্য চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন। এই লোকটার ব্লাডটা সে এইভাবে বসে থেকে কাটছে, তো তার ব্লাডটা দেখো ওভার দ্য চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন এইভাবে পড়তে থাকবে। কিন্তু তুমি যাকে হোমিসাইড করছো, বা তুমি যে গরুটাকে হোমিসাইড করতেছো, তুমি গরুটাকে ফেলে দিচ্ছ, গরুটাকে কি দাঁড়ায় আয়নার সামনে বসায় রেখে কাটছো নাকি না? গরুটাকে তুমি উল্টা করে ফেলছো, ফেলার পর গলাটা এরকম, তুমি জানো ওকে এইভাবে কাটবা, তখন তার ব্লাডটা অনেকক্ষণ পরে দুই সাইড দিয়ে চুয়ায় মানে বিহাইন্ড দ্য নেক, গলার দুই পাশ দিয়ে পড়তে থাকবে, বিহাইন্ড দ্য নেক। এটা মনে রাখো, তার ব্লাডটা দুই পাশ দিয়ে গড়ায় অনেকক্ষণ। প্রথমে হয়তো স্পার্টিং অফ ব্লাড মানে হলো ফিনকি দিয়ে রক্ত ছড়ায় যাবে, কিন্তু পরে আস্তে আস্তে ব্লাডটা তার দুই সাইড দিয়ে পড়তে থাকবে। তাহলে দেখো একটা ডাইরেকশন হলো এই যে এদিকে, ক্লিয়ার হয়েছে তোমাদের? একটা ডাইরেকশন সুইসাইড হোমিসাইড ডাইরেকশন হলো এইদিকে, বিহাইন্ড দ্য নেক। তাহলে এই ব্লিডিংয়ের ডাইরেকশন দেখেও তুমি বুঝতে পারবা যে কোনটা সুইসাইড আর কোনটা হোমিসাইড। আচ্ছা, আর একটা হলো যে সাধারণত যে সুইসাইড করে সে ক্লোজ রুমে করে, সে সবার সামনে যে বলবে এই যে আমি এখন সুইসাইড করবো। আর যে হোমিসাইড করে হতে পারে একটা জঙ্গলে, অথবা ওই লোকটা বাড়িতে হতে পারে, ছাদে হতে পারে, সব জায়গায় হতে পারে। যে সুইসাইড করে ও সাধারণত রুমের দরজাটা বন্ধ করে সুইসাইড করে, সো কলেজ রুমটা হবে ক্লোজ রুম হতে পারে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে সুইসাইড করে ও কিন্তু অনেক সময় একটা রাখতে পারে, সুইসাইডাল নোট রাখতে পারে, যে আমার মৃত্যুর জন্য
হোমিসাইডে এই ধরনের কোনো কিছু থাকবে না, সুইসাইডে থাকবে। তাহলে আমার ধারণা যে আমি অনেকগুলো পয়েন্টস বলছি, এর চেয়ে বইয়ে আরও অনেক লেখা আছে, তোমরা পড়ে নিও। আমার পক্ষে এত বলা সম্ভব না, এত মনে রাখাও সম্ভব না, এবং রোজার দিনে এতগুলো মনেও আসে না তোমাদের, যে কারণে তারপরে মোটামুটি এইটাই চলবে, ডিফারেন্স বিটুইন সুইসাইডাল অ্যান্ড হোমিসাইডাল কাট থ্রোট ওন। পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। এখন একটা জিনিস মনে রাখবা, এটা লিখে রাখো, এটার প্র্যাকটির কথা। আমি কি আমার নোটে আমার কি এত অসুবিধা হচ্ছে, আমার কি বলুন নাম, নেটে কোনো অসুবিধা, আমি কিন্তু ইয়াতে দিচ্ছি, কি বলুন নাম, তাই আমি নেট দিই নাই, ওই যে আমার ওয়াইফাই আছে, নেট দিতে হবে। কোনো অসুবিধা হচ্ছে কারো শুনতে? না, তেমন না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমি আসি হলো যে সুইসাইডাল কাটথ্রোট, হ্যাঁ কজ অফ ডেথ আসবো। সুইসাইডাল কাটথ্রোট ওনডে কিন্তু, এবং হোমিসাইডাল কাটথ্রোট, এটা কিন্তু আমরা ইয়াতে পাই, কি বলুন নাম, আমরা এই কেসটা পাই পোস্টমর্টেম করার সময়। যেহেতু পাই, সেহেতু এটার রিপোর্টটা আমি একটু বলে দিব। নেট প্রবলেম কি আমার? তাহলে কি আমি দিয়ে দেব? ডাইরেকশন হোমিসাইড, ইজ দেয়ার এনি এক্সেপশন? এক্সেপশন তো ভাই সব জায়গায় থাকতে পারে, কিন্তু হ্যাঁ যাচ্ছে যে হোমিসাইড ইউজুয়ালি মাটিতে ফেলে দিয়ে, স্যার আমি তো কাউকে মাটিতে ফেলে হোমিসাইড করি না, আমি তাকে এমনি দাঁড়ায়, ব্যাক সাইড অফ দ্য নেক দিয়ে ব্লাড যাবে না, তাই না? সাধারণত মানুষ তারপর গলা জবাই করে, এই জন্য বলছি যে ব্যাক সাইড অফ দ্য নেক হতে পারে। there is no single points যেটা নাকি this is homicide or this is suicide, তুমি অল দ্য হবে। তুমি যদি বলো স্যার আমি একটা কেস পাইছি, সেটা এখান থেকে ব্লিডিং হয় নাই, বডির ব্লিডিং হয়েছে হলো নেকের পিছন দিক দিয়ে, হ্যাঁ মাটিতে শুয়ে এইভাবে গলা কাটছিল, ওর ব্যাক সাইড দিয়ে চলে গেছে, এটা তো কিছু করার নাই। আমরা যেটা বলি সেটা ইউজুয়ালি এরকম হয়, আমরা এটা বলতেছি তোমাদেরকে। আচ্ছা, যেহেতু আমরা হোমিসাইড কাটথ্রোট ওন পাই এবং তোমাকে পরীক্ষায় রিপোর্ট লিখতে হইতে পারে, এই জন্য হ্যাঁ টাইম পেট্রোলে তো প্রত্যেকটা পিছন থেকে এসে গলাটা এইভাবে টান দেয়, তবে এটা ট্রান্সভার্স হবে, সবসময় মনে রাখবা, দিস ইজ ট্রান্সভার্স। হোমিসাইড সবসময় ট্রান্সভার্স হবে, এবং ইউজুয়ালি এদিকেও যতটুকু যায় ওদিকে, মানে বোথ সাইডে থাকবে, ইকুয়াল হবে এরকম কোনো কথা নাই। এদিকে 3 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি হতে পারে, এদিকে 2 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। হোমিসাইডাল কাটথ্রোট ওনডে যে রিপোর্টটা লিখি, কেমন করে লিখি তা একটু তোমাকে মুখে বলে দিচ্ছি। আমি লিখি one cutthroat wound found on the front of the neck, আমি এইভাবে লিখি, one cutthroat wound found on the front of the neck। ফ্রন্ট অফ দ্য নেক মানে আমি সামনে বলতেছি, নাহলে আমাকে কোর্টে বলবে ডাক্তার সাহেব গলা তো পিছন দিকেও আছে, আপনি কি ওই যে লোকটা গলা কাটছিল পিছনে ছিল না সামনে ছিল? তখন আমি বলতে সামনে ছিল, কই আপনি তো লেখেননি ফ্রন্ট অফ দ্য নেক, এই জন্য সবসময় লিখবা অন দ্য ফ্রন্ট অফ দ্য নেক অ্যারাউন্ড সে 5 inches লং। কতটুকু লম্বা ছিল? 5 ইঞ্চি লম্বা। ইট ইজ 3 inches on the left side from midline and it is 2 inches right from the midline, মানে মিডলাইন থেকে 2 ইঞ্চি ডান দিকে ছিল, মিডলাইন থেকে 3 ইঞ্চি বাম দিকে ছিল। এইভাবে তুমি একটা রিপোর্ট দেখতে পারো। দ্য গ্যাপ ইজ 1 ইঞ্চি, 1 ইঞ্চি গ্যাপ ছিল, মানে যখন কাটবা না গলাটা এতটুকু ফাঁক হয়ে যায়, আর 1/2 ইঞ্চি গ্যাপ, 5 ইঞ্চি লম্বা, 1/2 ইঞ্চি গ্যাপ, এরকম একটা, এইভাবে আমরা এক্সটার্নাল ইনজুরি লিখি। ইন্টারনালি আবার অনেক কিছু লিখতে হয়। আচ্ছা, তাহলে সুইসাইডাল হোমিসাইডাল কাটথ্রোট ওন জিজ্ঞাসা হবে তোমাদের, এটা আমরা মেডিকো-লিগাল অ্যাসপেক্টস অফ উন্ডসের মধ্যে অনেক কথা আসবে, সেইখানে আসবে তোমার হলো কজ অফ ডেথ কি, মেডিকো-লিগাল, ও আচ্ছা এই ওটা পরে, এর মধ্যে আরও 2-1টা জিনিস এখন আমি বলা হয়নি। আসলে এই চ্যাপ্টারটা একটু বড় আছে, এটা আমার একদিনে শেষ করে অন্যখানে যাওয়াটা খুব কঠিন। আচ্ছা, কয়টা বাজে? কয়টা বাজে? 4:30। আচ্ছা, 4:30 আজানের সময় তো শেষ করে দিতে হবে, তাই না? তাহলে আমি আরও 2-1টা কথা বলি, সেটা হলো চপ পাউন্ড, এই ওয়ার্ডটা খুব জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ চপ পাউন্ড?
চপ ওন্ড হলো দিস ইজ প্রডিউস বাই হেভি শার্প কাটিং ওয়েপন। দিস ইজ প্রডিউস বাই হেভি শার্প কাটিং ওয়েপন। চপার দিয়ে হয়, ইউজুয়ালি চপার দিয়ে চপ ওন্ড করা হয়। হেভি শার্প কাটিং ওয়েপন দিয়ে কী করে স্ট্রাইক করা হয়। এই যে এইভাবে রামদাদে তুমি কোপ মারলা, রামদাদে কোপ মারলা, তোমার গ্যাপ হয়ে গেল মাসেলসটা এত ফাঁক হয়ে যায়। আমি অনেক ডেড বডি দেখছি, আমার কিছু কিছু কথা মনে আছে, মাল্টিপল চপ ওন্স অন দ্য বডি, মানে একটা লোকের বডিতে যে কি পরিমাণ এই চপার দিয়ে চপ করা হয়েছে কল্পনা করতে পারবো না। মারছে 30টা 35টা মারছে বডিতে, পেটে, হাতে, হ্যান্ডে, থাইয়ে চপনগুলা আলুর চপ না, থাইয়ের চপনগুলা হলো তো এত বড় কেটে এত বড় ফাঁক হয়ে থাকে এটা থাইয়ের চপনগুলা। আচ্ছা যাই হোক, চপন তুমি যদি বলো স্যার চপন কেন নাম দিচ্ছে, এটা তো একটা ইনসাইজড ওন। হ্যাঁ, স্টিল এটার একটা নাম দিচ্ছে কেন আমি বলি, বিকজ ইট ইজ প্রডিউসড বাই হেভি শার্প কাটিং ওয়েপন। এখন একটা জিনিস মনে রাখো, সেটা হলো এইটা একটা মনে করো আমার এইটা দরকার নেই যে নিউ মার্কেটের যে বড় বড় এই 10 কেজি 15 কেজির মাছগুলা যে বিক্রি করে, তারপর তোমার কেটে দেয় বড় বড় বটি দিয়ে। বড় বড় বটিগুলো সামনে হেভি শার্প, পিছনে দেখবা যে একদম চওড়া হয়ে গেছে, তার পিছনে ব্লান্ট। তার মানে তুমি এরকম একটা হেভি রামদা নিচ্ছ যার ব্যাক সাইড একদম ব্লান্ট, সামনে শার্প। তুমি এইটা যখন কোপ মারবা, সামনে শার্প দিয়ে তো অবশ্যই ইনসাইড রোল হবে, ওটা যখন আস্তে 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 ডিপে চলে যাবে না, তখন ওই ব্যাক সাইড যেটা ব্লান্ট হয়ে আছে ওটা করবে কি জানো, ওটা ওই মার্জিনগুলোকে আস্তে আস্তে একটু ল্যাসেরেটেড করে দেবে। এই জন্য চপউন্ড হলে 100% থাকে না, ক্লিন কাট ওয়েল ডিফাইন্ড থাকে না। চপউন্ডের মার্জিনটা একটু অ্যাব্রেডেড থাকে, এই জন্য এটা নাম আর ডিফারেন্ট জিনিস নাম হয়েছে। যেহেতু চপার দিয়ে করা হচ্ছে এই জন্য এটাকে চপউন্ড বলা হয়। চপউন্ড থাকলে আমরা বুঝে নেই যে দ্য উইপন্সটা কখনো ব্লেড ছিল না, এটা ছিল অবভিয়াসলি একটা লার্জ বা হেভি শার্প কাটিং উইপন ছিল আর কি। আচ্ছা, চপউন্ডটা অনেক সময় শর্ট নোট দেয় আর কি। হ্যাঁ, আচ্ছা এখন আসতেছে তোমার ডিফেন্স ওন। তোমাকে একটু আগে বললাম নিজেকে ডিফেন্স করার জন্য। ইয়েস, বিশ্বজিতের প্রচুর চপউন্ড ছিল, অনেক চপউন্ড ছিল বিশ্বজিতের। আমি ছবি দেখছি, আমি তো বিশ্বজিৎকে দেখিনি, তোমার মতো আমিও ছবি দেখছি। আচ্ছা, তাহলে ডিফেন্স ওনটা হলো নিজেকে ডিফেন্স করার জন্য বডিতে হয়। ইউজুয়ালি ডিফেন্স ওন হয় অন দ্য পাম অফ দ্য হ্যান্ডে, সবচাইতে বেশি হয়। ডরসাল অ্যাসপেক্টস অফ দ্য হ্যান্ডে হতে পারে বা আদার পার্টস অফ দ্য বডিতে হইতে পারে, বাট এখানে সবচেয়ে বেশি হয়। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস মনে রাখো, ডিফেন্স ওন ইন্ডিকেটস হোমিসাইড। এটা খুব একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। ডিফেন্স ওন ইন্ডিকেটস হোমিসাইড। ডিফেন্স ওন মানেই হলো ধরে নাও যে হোমিসাইডাল কেসে ইম্পর্টেন্ট পয়েন্টস, এটা একটা বলতেছি। আর হলো ওনস এখান থেকে লাগবে তোমাদের ফেব্রিকেটেড ওন। ফেব্রিকেটেড মানে ফেব্রিকেশন করা, তৈরি করা, নিজে নিজে তৈরি করলো। ফেব্রিকেটেড ওন দুই রকম হতে পারে, সেলফ ইনফ্লিক্টেড হতে পারে, নিজে তৈরি করলা, অথবা ডান বাই আনাদার পার্সন, আরেকজনকে দিয়ে তৈরি করালা। এটা কি একটু আস্তে আস্তে বলি, আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, আমার মনে একটু পর শেষ করে দিতে হবে, আমার আর এনার্জি নাই। আচ্ছা, ফেব্রিকেটেড ওন সেটা হলো আমি এটা উদ্দেশ্য হলো আই ওয়ান্ট টু ব্রিং এ চার্জ এগেনস্ট এ পার্সন। আমি একটা পার্সন এগেনস্টে চার্জ আনতে চাই। তা আমি করলাম কি জানো, ব্লেড দিয়ে এখানে কাটলাম, এইভাবে কাটলাম, পেটে এইভাবে কাটলাম। ফেব্রিকেটেড ওন কিন্তু আমরা অনেক পাইছি। ফেব্রিকেটেড ওন আমি রেপ কেস এক্সামিনেশনের আমি রাজশাহীতে 2টা ইম্পর্টেন্ট কেসে আমি এটা দিছি, এবং আমি বুঝে দিচ্ছি যে না, একে কেউ কিছু করে নাই, এবারটা নিজেকে আরেকজন এগেনস্টে চার্জ আনার জন্য ফেব্রিকেশন করছিল। চিন্তাই করতে পারবে না, মহিলাটা নিজের শরীরে অনেক জায়গায় ব্লেড দিয়ে কাটছে, কিন্তু সেলফ ইনফ্লিক্টেড ওন বলতে হবে। সেলফ ইনফ্লিক্টেড ওন হয় কি, ডাইরেকশন দিয়ে যায়। তুমি যে এইভাবে কাটবা, তুমি এটা এইভাবে কাটবা, পেটে তুমি ট্রান্সভার্সলি কাটবা। হাত যদি কাটো তাহলে হাত তুমি এইভাবে কাটবা, এখানে কাটলে তোমার এইভাবে, মানে ডাইরেকশন ল্যাটারাল থেকে মিডল সাইডে এইভাবে আসে। হ্যাঁ, আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস আসে, নিচে আবার উল্টা। থাইয়ে যদি কেউ করতে চায় সেলফ ইনফ্লিক্টেড, তাহলে নিচ থেকে উপর দিকে টান মারে আবার এরকম। সো সেলফ ইনফ্লিক্টেড ওন ওন সাধারণত করে দিয়ে কি বলে না, তোমার এই শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট দিয়ে, দিয়ে কেউ করে না, কি বলে না,
ব্লান্ড উইপন দিয়ে ফেব্রিকেটেড ওন করে না। ব্লান্ড উইপন দিয়ে ফেব্রিকেটেড ওন মানে হলো নিজেকে খালি ঘুষি মারো, নাকে না, কোনো ব্যাটার নাই যে নাকে নিজে ঘুষি মারবে আর করবে, কি বলে ওর নাম, প্রচুর ওন বানাবে। এই সবচেয়ে সোজা হলো জাস্ট একটা এখান থেকে কেটে দিলা, এখানে এরকম কেটে দিলা, এগুলা হলো সেলফ ইনফিউটেড ওন, যদি তুমি নিজে কাটো। আর একটা করতে পারো কি, তুমি বললা যে এই যে আমার পিছনে আমার মেয়ে পড়াশোনা করছে, ওকে আমি বললাম যে তুমি এই ব্লেডটা নিয়ে আমার পিঠের দিকে কেটে দাও বা অন্যখানে কেটে দাও, যেটা নাকি অ্যাপ্রোচেবল এরিয়া না আমার জন্য। সেলফ ইনফ্লিক্টেড ওন হলে তো তোমাকে অ্যাপ্রোচ করতে হবে, উল্টা দিকে তো এইভাবে কাটতে পারবে না, কাটাও যায় না, ঝামেলা। তাহলে দুইভাবে করা যায়। উদ্দেশ্যটা কি ছিল, টু ব্রিং চার্জ এগেনস্ট এ পার্সন, এটা হলো মেইন কথা। ফলস চার্জ, যে স্যার ওই আমার দেখেন স্যার খুব মারছে, স্যার কেটে দিছে। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, একটা সিম্পল ইঞ্জুরি ছিল, সেই সিম্পল ইঞ্জুরিটাকে তুমি চেঞ্জ করে একটু বড় ইঞ্জুরি করতে যাচ্ছ, মানে একটা লোক আসলে তোমাকে মারছে, অল্প একটু কাটছিল এখানে, তুমি করলে কি আরেকটা লম্বা করে দিলা, লম্বা করে এখন বলতে চাচ্ছ যে আমাকে আরে শোকর না, আমাকে স্যার দেখেন কত মানে তুমি একটা সিম্পল ইঞ্জুরিকে গ্রিভিয়াস বানাতে চাচ্ছ, তাহলে তুমি কি করবা জানো, অল্প ইঞ্জুরিকে কেটে লম্বা করে দাও, লম্বা করে বলবে দেখেন স্যার আমাকে কত মারছে। এগুলো হলো মানুষ চার্জ আনার জন্য বা ফলস চার্জ আনার জন্য করে আর কি। হ্যাঁ, আরও করে, সেটা হলো তুমি মনে করো একজন তোমাকে একটু এখানে হালকা কেটে দিচ্ছে, তুমি যে কম্পেনসেশন দাবি করলে, দেখে না আমাকে কেটে দিচ্ছে, আমি এর জন্য কম্পেনসেশন দাবি। তুমি যদি ইয়ার কাছে যাও, কি বলে, এই দারোগার কাছে যাও, কোর্ট ওসি সাহেব বলো যে শুনেন ভাই আপনারা মারামারি করছেন, ওই দেখেন আপনি উনাকে আপনার হাতে কেটে দিচ্ছেন, তাহলে আপনি ওনাকে কিছু কম্পেনসেশন করে দেন, আমি আর এটা নিয়ে কেস টেস করতে যাচ্ছি না। ইনসাইড লুকে ওটা ইয়াতে ল্যাসেটের রুমে আসবে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। বলবে যেরকম এই আপনি ওকে এই জায়গাটা কেটে দিচ্ছেন, আর তুমি যখন শিখলা জানি কেউ যদি কেটে দেয় মারামারি করার সময়, তাহলে ওসি সাহেবের কাছে গেলে কম্পেনসেশন পাওয়া যায় 500 টাকা। তাহলে এক কাজ করি, এটা একটু বড় করে দেই, তাহলে ওসি সাহেব মানে সাইজ দেখে বলবে যে 1 ইঞ্চি কাটলে 500 টাকা, তো 2 ইঞ্চি কাটলে মনে হয় 1000 টাকা দিবে, 3 ইঞ্চি কাটলে মনে হয় 3000 টাকা দিবে। তুমি খুব সুন্দর করে তোমার হাতটা কাটে খুব বড় করে নিয়ে গেলা, দেখেন ওসি সাহেব আমাকে কত মারছে আর কি। দেখা গেল যে ওসি সাহেব আগেও 500 টাকা ফাইন করছে, এবারে 500 টাকা ফাইন করছে, তখন তুমি আবার না বলে ফেলো ভাই আগে বলবেন তো, তাহলে আমি কষ্ট করে এটা কাটে বড় করতাম না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা। ওখানে আর এটা বলতে যাও না যে তুমি এটা সেলফ ইনফ্লিক্টেড ওন করছো। তাহলে মানুষ এসব করে কেন, কোনো বেনিফিট পাওয়ার জন্য। এই যে বললাম কারো এগেনস্টে চার্জ আনছো, আবার কারো এগেনস্টে বেনিফিট নেওয়ার চেষ্টা করছো। তারপরে আরও আছে সেলফ ইনফ্লিক্টেড ওন আরও করে, সেটা হলো যে তুমি একটা দারোয়ানের চাকরি করো, মানে তুমি একটা নাইট গার্ড, তোমার কাজ হলো সারাতে ঘুমানো, মানে কাজ না মানে তুমি ঘুমাও আর কি। রাত্রেবেলা পুলিশ চোর আসছে, চোর এসে চুরি টুরি করে সব কিছু নিয়ে চলে গেছে। এখন কি হয়েছে জানো, এখন পরের দিন তোমাকে ধরছে মালিক, এই সুকন্যা, এখন তোমাকে এসে ধরছে, এই তুমি কেন এই রাত্রে ঘুমাইছো নাকি, যে রাতে চোর আসছিল, তখন তোমার তো অবস্থা টাইট, তোমার চাকরি চলে যাবে, বেতন পাবা না, এখনকার মতো অবস্থা আমাদের। তখন তুমি করলা কি জানো, মাল্টিপল ইঞ্জুরি বডিতে করবা, করে তোমার মালিককে বলবে স্যার দেখেন স্যার চোর আসছিল, আমি চোরের সাথে খুব ফাইট করছি, চোর আমার শরীরে কত ইঞ্জুরি করে দিচ্ছে। আসলে তো তুমি এগুলো সেলফ নিজে করছো, কেন, তোমার তো চাকরিটা ঠিক রাখতে হবে। তাহলে মানুষ সেলফ ইনফ্লিক্টেড ওন করে এবং মানুষ ফেব্রিকেটেড ওন করে, এটা ম্যাক্সিমামই হয় এই শার্প কাটিং উইপন দিয়ে। এই জন্য শার্প কাটিং উইপনের সাথে এই জিনিসটা একটু পড়ানো হয় যে হোয়াট ইজ ডিফেন্স ওন, হোয়াট ইজ সেলফ ইনফ্লিক্টেড ওন, হোয়াট ইজ ফেব্রিকেটেড ওন। এরপর আর একটা জিনিস বলে শেষ করে দেওয়া, যেটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞাসা করবে হোয়াট আর দ্য কজেস অফ ডেথ ফ্রম ওনস। তারপর আরও পড়াবো না, বাট অন্য কিছু কথা বলবো, কাজের কথা। হোয়াট আর দ্য কজেস অফ ডেথ ফ্রম ওন। কার্থোড ওনটা মেইনলি হলো তোমার হিমোরেজ অ্যান্ড শক হবে, কার্থোড ওনটা মেইনলি হবে হিমোরেজ অ্যান্ড শক। এছাড়া কার্থোড ওনটে অ্যাসফিক্সিয়া হয়ে মারা যেতে পারে বা চোকিং হয়ে মারা যেতে পারে। এই যে গলা কাটলে অনেক সময় ব্লাডটা রেসপিরেটরি প্যাসেজে চলে যায়, রেসপিরেটরি প্যাসেজে চলে গেলে তখন চোকিং হবে অথবা অ্যাসফিক্সিয়া হবে। দিস ইজ অ্যানাদার কজ অফ ডেথ, এটা মনে রাখবা। আর এয়ার এম্বোলিজম হয়, এই যে এখানে এই জুগুলার ভেইন যদি কাটে তাহলে এয়ার এম্বোলিজম হয়েও সে মারা যেতে পারে। সো দেয়ার আর মেনি কজেস অফ কার্থোড ওন ডেথ ফ্রম কার্থোড, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষাটা লাগবে, তোমাকে জিজ্ঞাসা করবে কার্থোড ওন ডে কজেস অফ ডেথ কী, তখন তুমি এয়ার এম্বোলিজম বলবা, তুমি অ্যাসফিক্সিয়া বলবা, তুমি হিমোরেজ অ্যান্ড শক বলবা।
ওকে, দিস ইজ অল অ্যাবাউট ইনসাইড ওন। এরপরে ব্রুইজ পড়াতে চাইছিলাম, কিন্তু আমার আর এনার্জি আসতেছে না। হ্যাঁ, আমার নাহলে আমার এই সুইসাইডাল কার্থ্রোডন্ট হয়ে যাবে এখন। হ্যাঁ, ও আচ্ছা, ক্যাডাভারিক স্প্যাজম স্যার, জি স্যার, এটা আপনি মনে করে দিয়েছেন। এই যে কার্থ্রোড ওন্ডে, সুইসাইডাল কার্থ্রোড ওন্ডে ক্যাডাভারিক স্প্যাজম অবস্থায় পাওয়া যেতে পারে উইপন্সটা, অথবা উইপন্সটা তোমার বডির পাশে পাওয়া যেতে পারে। তাহলে ক্যাডাভারিক স্প্যাজম কী ছিল? এটা ডেথ চ্যাপ্টারে তোমাকে পড়াবে জনাব প্রদীপ পড়াবে, অথবা রেজল ভাই পড়াবে। ওরা আমার চেয়ে অনেক ভালো টিচার, ওরা খুব সুন্দর করে পড়াবে তোমাকে। তা আমি একটু সুন্দর করে না, একটু বান্দর করে পড়াই দিই তোমাকে। সেটা হইল, ক্যাডাভারিক স্প্যাজম বলা ছিল সরি, দিস ইজ দ্য কন্টিনিউয়েশন অফ দ্য কন্ট্রাক্টেড কন্ডিশন অফ দ্য মাসেলস অ্যাট দ্য টাইম অফ ডেথ। এটা আমি একটু বোঝাই বলবো, এটা একটু বোঝার জিনিস। হ্যাঁ, দিস ইজ দ্য কন্টিনিউয়েশন অফ দ্য কন্ট্রাক্টেড কন্ডিশন অফ দ্য মাসেলস অ্যাট দ্য টাইম অফ দ্য ডেথ। তার মানে মানুষটা মারা যাওয়ার সময় তার মাসেলসটা, যে মানুষ মারা যাওয়ার সময় মাসেলসটা যেভাবে কন্ট্রাক্টেড কন্ডিশন অবস্থায় ছিল, হ্যাঁ, সেইটার কন্টিনিউশন হয় যদি ক্যাডাভারিক স্প্যাজম হয়। বাট ক্যাডাভারিক স্প্যাজম খুবই কম হয়, রেয়ার। ওই যে তোমরা পড়ছো না, এ ড্রাউনিং ম্যান ক্যাচিস এ স্ট্র, একটা ড্রাউনিং ম্যান একটা স্ট্র ধরার চেষ্টা করে, এবং অনেক সময় স্ট্রটা ধরা অবস্থায় সে ক্যাডাভারিক স্প্যাজম অবস্থায় থাকেও। আচ্ছা, অ্যাজ এ হোল ক্যাডাভারিক স্প্যাজম হলো, এর মেকানিজম কেউ জানে না। মানুষ চাঁদে যাইতে পারে, কিন্তু ক্যাডাভারিক স্প্যাজম মেকানিজম জানে না। চিন্তা করে দেখো, ভালো কথা। সেটা হলো, এটা হতে পারে ভয়ে, ফ্রাইড, এটা হতে পারে অনেক সময় ঠান্ডায় হতে পারে, এটা হতে পারে সাডেন একটা ভয়, শকে, এটা হতে পারে ড্রাউনিং কেসে, এটা হতে পারে স্ট্যাব উন্ডের সময়, হ্যাঁ, এটা হতে পারে কোনো সুইসাইড করার সময়। হতে পারে বলতে এখন এখন আমি বলি কি হতে পারে, কী হয়েছিল, হতে পারে মানে কি? সেটা হলো, একটা লোক চিন্তা করতেছে যে আমি নিজের বুকে ছুরি ঢুকাই দিয়ে আমি আত্মহত্যা করব। বাট এটা তো খুব কঠিন জিনিস, এটাকে সহজ, ভেরি টাফ। হি ইজ টেন্স। এই সময় দেখা গেল সে এমন এমন নার্ভাস হয়ে থাকে, এমন টেন্স হয়ে থাকে, ঠাস করে বুকে এখানে ঢুকাই দিচ্ছে। কিন্তু ঢুকানোর সময় এই যে শক্ত করে হাতটা ধরেছিল, যে মরার পরে কি আর এইভাবে থাকা কথা? তা মরার পরে তো হাতটা এরকম লুজ হয়ে যাবে এবং তার ছুরিটা পড়ে যাবে। এটাই হয়, সব সময় হয়। কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি জানো, ক্যাডাভারিক স্প্যাজম হইলে কন্টিনিউশন অফ দ্য কন্ট্রাক্টেড কন্ডিশন অফ দ্য মাসেলস অ্যাট দ্য টাইম অফ ডেথ। এই মরার সময় যে কন্ট্রাক্টেড হয়ে গেছে হাতে মাসেলটা, ওই কন্ট্রাকশন চলতেই থাকে। এবং সেই কন্ট্রাকশন কীরকম কন্ট্রাকশন, যে তুমি ওই লোকটাকে এসে এই যদি এই মানে ক্রাইম পেট্রোলের টিমের লোকজন এসে যদি এটা খুলতে চায়, তাহলে কি করতে হবে জানো? জোর করে এরকম করে খুলতে হবে, মানে ইজি খুলতে পারবে না। তাহলে কীরকম কন্ট্রাক্টেড কন্ডিশন অবস্থায় থাকে যদি ক্যাডাভারিক স্প্যাজম হয়। এই ক্যাডাভারিক স্প্যাজম হতে পারে যখন সে এইভাবে গলা কাটতে গেছিলো, হতে পারে, হবে বলতেছে, হতে পারে যখন সে স্ট্যাব করতে গেছিল, যখন সে মনের আনন্দে সন্ধ্যার সময় বা চাঁদনি রাতে ওই ক্ষেতের পাশ দিয়ে হাইটে হাইটে যাইতেছে, হঠাৎ করে সে ওই আলোর মধ্যে একটা সাপ দেখে, বা দিনের আলোতেই মনে করে সাপ দেখে চমকে উঠছে, এরম করে চমকে ওঠে, নিজেই দুইটা সাপ হয়ে গেছে, দুইটা মানে কি, চমকে ওঠে, হাত এরম করছে না, হাত এই অবস্থায় সে মরেও গেছে, এবং মরার পরে তার হাতটার মাসেলসটা ঠিক এইভাবে আসছিল। কন্টিনিউশন অফ দ্য কন্ট্রাক্টেড কন্ডিশনস অ্যাট দ্য টাইম অফ ডেথ। অর্থাৎ তুমি আবার তার পাশ দিয়ে যাচ্ছিলা, তুমি দেখলো কি, ওই যে ক্রাইম পেট্রোল দেখো না, সবসময় মানুষগুলো মানুষ পড়ে থাকে, তারপর চিল্লায় যে খবর দেয় মানুষ মরে পড়ে আছে, আজান দিচ্ছে। তুমি দেখলা যে একটা মানুষ মরে পড়ে আছে, মানুষ পড়ে তো তার ফ্ল্যাসিড হয়ে যাবে, অথচ এই লোকটা মরে আছে, আবার হাত এরম করে আছে। তার মানে কি জানো, ওর ক্যাডাভারিক স্প্যাজম হয়েছিল। দিস ক্যাডাভারিক স্প্যাজম মে বি ফাউন্ড ইন কেস অফ তোমার সুইসাইডাল কার্থ্রোডন। এইটা পড়াতে যে অতগুলো ওই কথাগুলো বললাম, কিন্তু হোমিসাইডে এই ধরনের পাওয়া যায় না। ঠিক আছে, মোটামুটি শেষ, আজকে এটা আমি শেষ করে দিচ্ছি, কিন্তু কিছু কথা আছে তোমাদের সাথে। সেটা হলো, যেহেতু এই মানে আমার পক্ষে এই খুব তাড়াতাড়ি শেষ করা সম্ভব না, বাট এবং অন্যান্য টিচাররাও যদি ক্লাস নেয়, এই জন্য তাদেরকে বলা হয়েছে, তো তারা ক্লাস নেবে, তো
তো এই জন্য আমি চ্যাপ্টারগুলো কিছু ভাগ করে ফেলবো আর কি। হ্যাঁ, আমি কি নিব তোমাদেরকে এখন থেকে আমি বলে দিচ্ছি। আমি আজকে যেটা নিলাম ওনস, এরপরে আমি মেবি ব্রুইজ নিতে পারি, নাও নিতে পারি, ওনারা ব্রুইজ নিতে পারে, তারপরে এই স্ট্যাবন নিতে পারে, কজেস অফ ডেথ ফ্রম ওনস নিতে পারে। হ্যাঁ, হয়তো হয়তো হোমিসাইড নিতে পারে। হ্যাঁ, আমি হলো হ্যাঁ, ওই লাস্ট সাইটেড ওন্ডে একটা জিনিস আমি ভালো করে বলে দেবো, সেটা হলো ইনসাইজ লুকিং ওন্ড, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের লিগাল প্রসিডিওর ফার্স্ট চ্যাপ্টার হয়েছে, অটোপসি হয়েছে, বিএমডিসি হয়েছে, ইথিক্স হয়েছে। হ্যাঁ, আমি আইডেন্টিফিকেশনের সামান্য কিছু পড়াবো, এটা তোমরা একটু লিখে রাখো। আইডেন্টিফিকেশনের একটা ক্লাস নিব মাত্র, বাট আইডেন্টিফিকেশন অনেক লম্বা ক্লাস, ওটা ওনারা 3-4 দিন ধরে নিবে। আমি স্টারভেশন পড়ালেও পড়তে পারি, ঠিক নাই। আমি ম্যারেজ, ডিভোর্স, নালিটি অফ ম্যারেজ পড়াবো, প্রেগনেন্সি, অ্যাবর্শন, ডেলিভারি পড়াবো। আমি তোমাদের পড়াবো হলো মে বি ইম্পর্টেন্স স্টেরিটি, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, মে বি ভার্জিনিটি রিফ্লোরেশন, তারপর সেক্সুয়াল অফেন্স। এই কয়টার ওদিকে হলো জেনারেল অ্যাসপেক্টস অফ পয়জন, ধুতরা পয়জন, সালফুরিক অ্যাসিড পয়জন, মে বি আর স্নেক পয়জনও নিতে পারি, স্নেকও নিতে পারি আর কি। হ্যাঁ, তাহলে আমি বেশি ক্লাস নিব না, এই কয়টা আমার অনেক দিন যাবে। আর এনারা ও সাইকিয়াট্রিও নিতে পারি, হয়তো মেবি আমি সাইকিয়াট্রিও নিতে পারি, আর ওনারা বাকি ক্লাসগুলো নিবে। বুঝতে পারছো? হোমিসাইডের ডাইরেকশন হলো ট্রান্সভার্স। ও বলতেছে হোমিসাইডের ডাইরেকশন কী হবে? হোমিসাইডের ডাইরেকশন হবে ট্রান্সভার্স। এই যে এরকম, দিস ইজ ট্রান্সভার্স, মানে জাস্ট গরু জবাই করা। এই যে আমার গলার দাগটা দেখছো না, এইভাবে যে এদিক থেকে যাবে এদিক যাবে, এটা হেড থাকবে না, এটা টেল থাকবে না। ইউজুয়ালি হেড অ্যান্ড টেল থাকবে না। কারণটা হলো যে হেড থাকে কেন? হেড থাকে যখন যে সুইসাইড করে, ওর প্রথমে যে এনার্জিটা থাকে, লাস্টে সেই এনার্জি থাকে না, ওর টেইলিং হয়ে যায়। হ্যাঁ, এই জন্য। তা ঠিক আছে, শেষ করে দিয়ে তোমাদের আছে যাই না, পড়া তো শেষ। এখন জিজ্ঞাসা করি কেমন হয়েছে তোমাদের, কেমন লাগছে ক্লাস? আমি চেষ্টা করছি বাংলায়, তোমরা তো সবই পারো, সব মুখস্থ আছে ইংলিশে, এটা তোমাদেরকে বাংলায় যতটুকু পারি আমি একটু বোঝানোর চেষ্টা করছি। বুঝতে পারছেন? পয়জনিং আমি সব নিব না, পয়জনিং আমার একদম ভালো লাগে না। পয়জনিং খালি মুখস্থ, ওর বোঝার কিছু নাই। হ্যাঙ্গিংটা ইম্পর্টেন্ট, পয়জনিং খালি মুখস্থ করবে, আর কিচ্ছু করার নাই। আর ঢাকাতে কালকে থেকে এত গরম পড়ে গেছে, বৃষ্টি ছিল তখন একটু আরামে ছিলাম, খুব বাজে গরম পড়ে গেছে, বিরক্ত লাগতেছে। তো ঠিক আছে, আমি ফিনিশ করে দেই এখন, তোমরা নামাজ পড়তে চলে যাবো এখন হয়তো বা। ওকে, ভালো থাকো, ভালো লাগলেই ভালো। তাহলে আজকে পরে ঠিক আছে। নেক্সট ক্লাস হলো আমি ওদের সাথে দেখি, ওরা এই যে ক্লাস পাওয়া যায় না তো, কারণ অনেক থাকে তো, অন্য সাবজেক্টে ক্লাস থাকে। হ্যাঁ, তবে আজকে কিন্তু আমি একটু টায়ার্ড লাগতেছে আমার নিজের কাছে, বুঝতে পারছো? একটু হাইপোগ্লাইসেমিক মনে হচ্ছে আমার কাছে। আমি তো বসে আছি 2:30 থেকে, পরের দিন ওই ক্লাসটা শেষ হয় না, এই জন্য বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছি আরও। আচ্ছা, তোমাদেরকে তাহলে আজকে কিন্তু আমি হোয়াট ইজ ইনসাইজ লোন, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইনসাইজ লোন বলছি, অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন সুইসাইড অ্যান্ড হোমিসাইড কার্থ লোন বলছি। হ্যাঁ, বলছি মানে একটু একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। রেস্ট আপ টু ইউ, তোমাদের উপরে, তোমরা কতটুকু বুঝছো না। তবে আমার মতো যদি কেউ প্র্যাকটিক্যালি যদি চেষ্টা করো, কেউ নাইফ নেবা না, সবাই আমার মতো করে পেন্সিল নিয়ে তারপর চিন্তা করে দেখবা যে সুইসাইড হোমিসাইড কোনটা কী ছিল। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফিনিশ করে দিচ্ছি।